তো আজকের ক্লাসটা আমরা নিব হচ্ছে যে মেথডের উপরে। সো মেথড জিনিসটা আমি এখানে লিখে রাখছি। মেথড জিনিসটা কি এবং মেথড থেকে আসলে আমাদের কি কি শিখতে হবে সেটা জানার আগে আমরা এই জিনিসটা জেনে রাখি যে আমরা তো এখন সিএসসি 110 পড়তেছি, রাইট? এটা হচ্ছে ফার্স্ট কোর্স। এরপরে আমাদের কোর্সটা কি হচ্ছে, সেটা হচ্ছে সিএসসি 111। সো সিএসসি 111-এর মানে মূল জিনিসটাই আসলে মেথড। যে ভালো মেথড জিনিস বুঝতে পারবে তার জন্য সিএসসি 111টা স্টার্ট করা ইজি হবে। সো আমরা সিএসসি 111-এ মেথড জিনিসটা কীভাবে লাগে সেটা আমরা পরে আলোচনা করবো। আর 220 তো এটা বলার অপেক্ষা রাখে না, সেটা আলাদা টপিক। সো এই 110-এর জন্য মেথডের যেসব টপিক আছে সেগুলো আজকে আমরা প্রথমে আলোচনা করব, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে মেথডের কয়েকটা প্রকারভেদ আছে। সেগুলো আমি হচ্ছে যে এই ইউনিভার্সিটি থেকে যে স্লাইডটা দিছে সেই স্লাইডে আমি রাখছি। এগুলো প্রত্যেকটা লাইন বাই লাইন আমি পড়বো এবং বুঝে দিব এবং কোডগুলো আমি ভিএস কোডে নিয়ে দেখাই দিব। আচ্ছা, এটা হচ্ছে যে প্রথম এইটা গেল। আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট 8 মেথড। সো এখানে তোমাদের যেটা ল্যাব টাস্ক, ল্যাবে বসে যেটা করতে হয় সেখানকার কিছু প্রবলেম হয়তো অনেকেই করছো, অনেকে বুঝছো, অনেকে বোঝো নাই। সো আমি চেষ্টা করব এই মেথড কিভাবে কল করে এই ইজি প্রবলেমগুলো সলভ করতে হয় সেগুলো দেখাবো, যেটা আমি আমার তৈরিকৃত নোটে রাখছি। সেটা কোথায় গেল, সেটা ফাংশন কল, হ্যাঁ এটা হচ্ছে এখানে আছে। সো এখানে আমি কিছু মেথড কলের প্রবলেম রাখছি, এগুলো আমি জাস্ট থরলি দেখাই দিব এবং এই পিডিএফটাও দিয়ে দিব, সো দ্যাট তোমরা আসলে মেথডের ব্যাপারটা প্রত্যেকটা এখান থেকে দেখে নিতে পারো আর কি, ঠিক আছে? সো এই ছিল, মানে এটাই হচ্ছে আজকের প্ল্যান। আর ফাইনালি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে এই যে শিটটা আমি দিছি সিএসসি 110 সামার 2025, এটি মনে হচ্ছে আবু তালহা। আচ্ছা, সো এখানে যে অ্যারে রিলেটেড যে প্রবলেমগুলো আমাদের শিখতে হবে বা যে টাইপগুলো আমাদের শিখতে হবে সেগুলো আমি এখানে লিঙ্ক দিছি। অ্যাকচুয়ালি পরিশ্রম করতে হবে আর কি, এই কারণেই দিছি। এগুলো প্রবলেমগুলো নিজে নিজে দেখতে হবে, না পারলে আমাকে জিজ্ঞাসা করলে আমি হয়তো সেটার জন্য আলাদাভাবে চিন্তা করব, বাট আমি নিজেও এগুলো দেখে শিখছি, তাই এখানে সাজেস্ট করছি। এটা হচ্ছে অ্যারের, আমি আরও কিছু অ্যারের প্রবলেম অ্যাড করব 2-1 দিনের মধ্যেই। আর এখানে স্ট্রিংয়ের কিছু প্রবলেম আছে, সাথে ট্রেসিংও আছে। এখানে আমি গ্রিন কালার করে দিছি, এটা আসলে ট্রেসিং প্রবলেম, এটাও ট্রেসিং প্রবলেম। সো তোমাদের সবার উচিত ফাইনালে ভালো করার জন্য এই প্রবলেমগুলো অ্যাটলিস্ট একবার দেখে রাখা এবং খাতায় করে রাখা, সো দ্যাট তোমার মাইন্ডটা যেন খোলে। আর এই প্রবলেমগুলো বোঝার জন্য আমি কিন্তু হচ্ছে যে অ্যারের ক্লাস নিছি, তারপরে হচ্ছে যে স্ট্রিংয়ের ক্লাস নিছি, রাইট? আমি যদি হচ্ছে যে ইউটিউবে যাওয়ার পরে যদি আমি আমার চ্যানেলে যাই, সো এই প্লেলিস্টে এখান থেকে যে স্ট্রিংয়ের প্রবলেমগুলো বোঝা এবং অ্যারের বেসিকগুলো বোঝা, এগুলো দেখার পরে স্ট্রিং পার্ট 1 পার্ট 2 এবং স্ট্রিংয়ের প্রবলেম দেখার পরে অ্যারের বেসিক 1 বেসিক 2 ক্লাসটা দেখার পরে অ্যাকচুয়ালি আমাদের এই প্রবলেমগুলো সলভ করতে হবে। তাহলে আমাদের অ্যারে এবং স্ট্রিংয়ের প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা বাড়বে। আর অবশ্যই অ্যাসাইনমেন্ট সলভ করার তো কোনো বিকল্প নাই, রাইট? সো এভাবে করে আমরা অ্যারের ব্যাপারে একটা ভালো ফান্ডামেন্টাল দাঁড় করাবো। আর শুধু অ্যারে স্ট্রিং শিখলেই হবে না, এর সাথে আমাদের মেথড কলটা শিখে অ্যারের প্রবলেমগুলো সলভ করতে হবে। সো আমরা আগে অ্যারে এবং স্ট্রিংয়ের প্রবলেম সলভ করা শিখে ফেলছি। সো আমরা এখন মেথড জিনিসটা শিখবো, তারপরে আমরা জাস্ট মেথড কল করে করে অ্যারের প্রবলেমগুলো সলভ করে ফেলবো। এটাই হচ্ছে যে মানে লার্নিং ওয়ে। আর এরপরে রিকারশন নামে একটা ছোট্ট টপিক আছে, সেইটার জন্য হয়তো আলাদা একটা ক্লাস নিতে পারি। সো সেইটা খুব একটা ইফেক্ট ফেলবে না ফাইনালে, বাট আমার দায়িত্ব, আমি নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সো মোটামুটি সমস্ত কিছুই আলোচনা করা হয়ে গেছে। এখন আমি স্লাইডে যাই। আগে এই স্লাইডটা এক্সপ্লেন করব, যেটা ইউনিভার্সিটির পাশাপাশি মাঝে মাঝে আমি এখান থেকে আমার স্লাইড থেকে কিছু জিনিসপাতি বুঝাবো, ঠিক আছে? ওকে, সো তাহলে শুরু করি। সো ইন্ট্রোডাকশন টু মেথড আমি অনেক ধীরে ধীরে বুঝাই, অনেকে হয়তো বোর হইতে পারে, বাট কিছু করার নাই, প্রত্যেকটা জিনিস আসলে বুঝতে হবে, কারণ কখনো না কখনো এগুলো লাগবেই আর কি। আমারও লাগছে, তোমাদেরও লাগবে যদি সিরিয়াসলি কেউ নেয় এগুলা। সো রিউজেবল ব্লকস অফ কোড মানে কি? মানে হচ্ছে যে মেথড জিনিসটা এরকম যে আমি একবার একটা জিনিস তৈরি করলাম, লেটসে আমি একটা মেশিন তৈরি করছি, সেই মেশিনে আমি একটা জিনিস ইনপুট দিব আর আমি একটা জিনিস আউটপুট পাবো।
সো তাহলে আমি এখানে একটা ইনপুট দিছি, একটা আউটপুট পাইছি। এরকম আমি যদি 10 বার ইনপুট দিতাম তাহলে আমি 10 বার আউটপুট পাইতাম। সো মেথড কিছুটা এরকম করে। আমি ছোট্ট একটা এক্সাম্পল যদি একটু পরে দেখাবো। সো এই যে একটা মেশিন বানানোর কারণে আমার কি হইতেছে, আমি এই কোডটা বা এই মেশিনটা বারবার ইউজ করতে পারতেছি 10টা ইনপুটের জন্য। সো জিনিসটা এইভাবে মনে রাখতে পারো। লেটসে আমরা যখন রাস্তাঘাটে দেখা যায় না, কুষারের পানি বিক্রি করে, কুষারের রস বিক্রি করে। সো ওখানে একটা মেশিন আছে, রাইট, যে ওটা চাপ দেয়, চাপ দিয়ে আসলে কুষার থেকে রস পড়ে। সো ওইটা হচ্ছে একটা মেশিন। সো ওইটা যদি তুমি মেশিন হিসেবে চিন্তা করো, সো ওটা একবার তৈরি করা হয়ে গেছে, সে কি করে বারবার কুষারটাকে ইনপুট দেয়, আর আউটপুট হিসেবে সেখান থেকে কী পায়, কুষারের রসগুলা সে গ্লাসে রাখে, রাইট। সো আমাদের এখন কাজ হবে যে আমরা ইনপুট দেয়া জানি, আউটপুট কীরকম সেটাও বুঝতে পারতেছি, তাহলে আমাদেরকে মেশিনটা বানাইতে হবে। সো এই মেশিন বা এটাকে বলে মেথড, অনেকে বলে ফাংশন কল, ঠিক আছে। সো যে নামেই ডাকো, দিন শেষে আমাদের কাজ একটাই, সেটা হচ্ছে আমাদেরকে মেথড বা ফাংশন কল শিখতে হবে। সো এটাই বুঝলাম যে রিইউজেবল, মানে আমরা ওই জিনিসটাকে, এই মেথডটা যেটা বানাবো সেটাকে আমরা বারবার ইউজ করতে পারবো। এই কথাটার প্রমাণ আমি একটু পরে দেখাবো। তারপরে কি বলছে, পারফর্ম আ স্পেসিফিক টাস্ক। অবশ্যই প্রত্যেকটা মেথডের কিছু স্পেসিফিক টাস্ক থাকবে। একটা মেথড দিয়ে তো আমি সব ধরনের কাজ করতে পারবো না, একটা মেথড দিয়ে আমি স্পেসিফিক কাজটাই করতে পারবো। আচ্ছা, এটা গেল। ক্যান বি কল্ড ফ্রম এনি পার্ট অফ দ্য কোড। আচ্ছা, এই জিনিসটা কি বলছে, যে আমি মেথডটা যে লিখবো বা আমি যে কোড লিখবো, এটার কোনো নির্দিষ্ট জায়গা নেই, আমি যে কোনো জায়গাতেই আমি আমার কোডটা লিখতে পারি, বা মেথডের যে ছোট্ট পার্ট আছে সেই কোডটা আমি লিখতে পারি। সো এটা এখানে বলছে, এটারও আমি প্রমাণ দেখাবো। তারপরে কি বলছে, ইনপুট প্যারামিটার অ্যান্ড রিটার্ন ভ্যালু। আচ্ছা, এই ইনপুট প্যারামিটার এবং রিটার্ন ভ্যালু, এই জিনিসটা আমাদেরকে শিখতে হবে, কারণ এই জিনিসটা যে ভালো বুঝবে সে মেথড লিখতে পারবে এবং মেথড কলগুলো করতে পারবে আর কি, ঠিক আছে। তারপরে কি, ইনহ্যান্স কোড রিউজেবিলিটি, তারপরে মেনটেনেবিলিটি। আচ্ছা, ঠিক আছে, মানে মেথড লেখার কারণে আমাদের কোডগুলা বারবার ইউজ করা যায়, সেটা আমরা বুঝছি। আর এই যে যেটা বললাম যে ফাংশন, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মেথডকে আসলে ফাংশন হিসাবে, মানে ফাংশন হিসেবে সে পরিচিত। সো এই স্লাইডে যা বলার বলছি। এরপরে আমাদের আহ, এরপরে আমাদের দুইটা টাইপের মেথড সম্বন্ধে জানতে হবে। একটা হচ্ছে যে প্রি ডিফাইন্ড মেথড বা বিল্ট ইন মেথড। এখন এই যে আমরা মিডের আগে ডট লেন্থ নামে একটা মেথড ইউজ করছি, আমি তোমাদেরকে বলছিলাম যখন তুমি আসলে এরকম ব্র্যাকেট দিবা, ফার্স্ট ব্র্যাকেট দিবা, তখন আসলে সেটা মেথড হিসেবে পরিচিত পাবে আর কি, ঠিক আছে। সো এখানে বলছে দিস মেথড আর অলরেডি ডিফাইন ইন জাভা লাইব্রেরিজ, মানে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যারা তৈরি করছে তারা কি করছে, তারা আসলে এইরকম নিজেরাই মেথডগুলা এই লেন্থের ভিতরে লেন্থ বের করার যে কোড সেটা রেখে দিছে। সো আমরা জাস্ট ওই ভ্যারিয়েবল দিয়ে, লেটসে অ্যারে না, লেটসে আমি হচ্ছে যে একটা স্ট্রিং ডিক্লেয়ার করছি, সেই স্ট্রিংয়ের নাম হচ্ছে এ। তো এ ডট লেন্থ যদি দেই, তাহলে তাহলে কি হয়, ওই স্ট্রিংয়ের যে লেন্থ সেটা আমি পেয়ে যাই, রাইট। বা একটা অ্যারে যদি ডিক্লেয়ার করি, তারপর লেন্থ দিলে আমি হচ্ছে যে সেখান থেকে আমি লেন্থটা পেয়ে যাই। সো যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি করা হয়েছে তখন এরকম কিছু প্রি ডিফাইন মানে কি, আগে থেকে ডিফাইন করা হয়েছে। বিল্ট ইন মানে কি, বলে না যে মোবাইলে কি ওই জিনিসটাই বিল্ট ইন আছে কিনা বা আগে থেকেই আছে কিনা, আমি নতুন করে মডিফাই করি না। বা যারা পিসি ইউজ করছে তারা অনেক সময় দেখা যায় যে বিল্ট ইন গ্রাফিক্স কার্ড থাকে, যেটা খুব একটা ভালো হয় না, পরে তারা হচ্ছে যে দামি RTX 3050 বা 5070 হ্যান ত্যান এগুলো লাগায়, রাইট। সো বিল্ট ইন মানে কি, বিল্ট ইন মানে হচ্ছে আগে থেকেই সেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই দিয়ে দিছে। সো যেমন এই জিনিসগুলো আর কি, এগুলো আমরা ইউজ করতে পারি, বাট এটার ভিতরে কিন্তু অ্যাকচুয়ালি কোডটা আছে। আমরা যদি ভালো এই যে আইডিই মানে হচ্ছে যে VS কোড, এগুলোকে আইডিই বলে, ঠিক আছে। সো এই আইডিইগুলোতে আমরা যদি একটু এটাকে ইন্সপেক্ট করতাম তাহলে দেখতে পারতাম যে এর ভিতরেও কিছু কোড আছে, যে কোডটাকে প্রোগ্রামাররা আগে থেকেই ডিক্লেয়ার করে রাখছে, আমরা জাস্ট ছোট্ট করে ইউজ করি। সো আমরাও কি করব, আমরাও আমাদের কোডে এই ধরনের জিনিসগুলো ইউজ করব, কিন্তু আমরা আমাদের নিজেদের মতো করে বানাবো আমাদের প্রোগ্রামের স্বার্থে। আমাদের প্রোগ্রাম যদি বলে যোগ করতে হবে 2টা নাম্বার, তাহলে আমরা 2টা নাম্বার যোগ করার জন্য মেথড ডিক্লেয়ার করব, ঠিক আছে। আচ্ছা, এটা গেল প্রি ডিফাইন্ড। এরপর হচ্ছে ইউজার ডিফাইন্ড। আমরা অ্যাকচুয়ালি ইউজার। সো আমরা যে মেথডটা বানাবো সেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড। সো বলছে দিজ আর দ্য মেথড রিটেন বাই দ্য প্রোগ্রামার। সো আমাদের কাজ হবে ইউজার ডিফাইন্ড মেথডগুলোকে আজকের ক্লাসে শেখা। আচ্ছা, সো এরপরে কি বলছে, ইউজার ডিফাইন্ড মেথড আসলে দুইটা পার্টে ভাগ করছে, ঠিক আছে।
সো একটা হচ্ছে মেথড ডিক্লারেশন, একটা হচ্ছে মেথড কল। আমরা দুইটা পার্টই দেখব, ঠিক আছে। একটা মেথড ডিক্লারেশন কি, মেথড কল কি, এটা দুটাই দেখব। সো একটা মেথড, ঠিক আছে, একটা মেশিন আমি এক জায়গায় তৈরি করছি, পরবর্তীতে সেই মেশিনটা আমি ইউজ করছি এক জায়গায়, এটাই আর কি। সো ডিক্লারেশনটা হচ্ছে তৈরি করা, এই ডিক্লারেশন মানে হচ্ছে আমি মেথডটাকে তৈরি করব, আর কল করা মানে হচ্ছে আমি মেন ফাংশনের ভিতরে মেন মেথড, যেটা হচ্ছে মেন লেখা থাকে না স্ট্রিং আর্কস, সো ওই জায়গার নিচে আমি এই মেথডটা কল করব। আমরা দেখবো নিচে সমস্ত কিছু, সমস্যা না, আমি জাস্ট একটু থরলি ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, এই যে স্ট্যাটিক মেথড, এটা নিয়ে 111-এ পুরো একটা ল্যাবই আছে, মানে সরি পুরো একটা ল্যাবই আছে যে স্ট্যাটিক মেথড, স্ট্যাটিক ভ্যারিয়েবল। বাট আমি ওই ডিফিকাল্টিতে যাচ্ছি না, আমি জাস্ট ছোট্ট করে বলতে চাই স্ট্যাটিক মেথড ক্লাসের সাথে কানেক্টেড, ঠিক আছে। এখানে কি বলছে, এখানে বলছে যে অবজেক্ট কথা বলছে, তারপরে হচ্ছে যে স্ট্যাটিক কিওয়ার্ড বলছে, হ্যান ত্যান অনেক কিছু বলছে। আমরা এত কিছু এখন বুঝতে যাব না, আমরা কোড করতে করতে জিনিসগুলোকে বুঝে ফেলবো। জাস্ট এটাই মনে রাখবো যে যেহেতু আমি হচ্ছে একটা স্ট্যাটিক মেথড ডিক্লেয়ার করতে চাচ্ছি, তাহলে আমি মেথডের আগে স্ট্যাটিক কথাটা দিব, ঠিক আছে। আমি এবং এইটা আসলে মানে স্ট্যাটিক মেথড ডিক্লেয়ার করার জন্য আসলে অবজেক্টের প্রয়োজন পড়ে না। এখানে বলছে ইট ক্যান বি কল উইদাউট ক্রিয়েটিং এনি অবজেক্ট। সো অবজেক্ট জিনিসটা কি, আমরা জানি যে নিউ কিওয়ার্ড লিখলে আসলে একটা অবজেক্ট ক্রিয়েট হয়। এগুলা 111-এর পড়াশোনা, আমি আবারও বলতেছি, কেউ যদি এই মুহূর্তে না বুঝতে চাই কোনো ক্ষতি হবে না, বাট অ্যাটলিস্ট জেনে রাখো যে অবজেক্ট ক্রিয়েট করার জন্য নিউ কিওয়ার্ড দিয়ে ডিক্লেয়ার করতে হয়, কিন্তু স্ট্যাটিক মেথড ডিক্লেয়ার করার জন্য অবজেক্টের কোনো প্রয়োজন পড়ে না। তাহলে নিউ কিওয়ার্ড লেখার কোনো দরকারও পড়বে না। জিনিসটা এইরকম কিছুটা, মানে আবছা আবছা আপাতত জ্ঞান নিয়ে রাখো, সামনে এগুলো আমরা শিখবো। আচ্ছা, সো এখন আমরা এখানে দেখছি যে ইউজার যে ডিফাইন করবে সেখানে দুইটা পার্ট আছে, একটা আছে হচ্ছে মেথড ডিক্লারেশন, একটা হচ্ছে মেথড কল, ঠিক আছে। সো আমরা এখন ইউজার ডিফাইনের মেথড ডিক্লারেশন জিনিসটা দেখতেছি। তো এখানে বেশ কিছু নতুন নতুন টার্ম আসবে, সেগুলো সম্বন্ধে আমরা একটু দেখে ফেলি। সেটা হচ্ছে যে অ্যাক্সেস মডিফায়ার, স্ট্যাটিক, এটা হচ্ছে রিটার্ন টাইপ। তারপরে আমি যে ভ্যারিয়েবল নাম দিই না যে কোনো, সেখানে আমি যে কোনো একটা মেথডের নাম দিব। তারপরে কি বলছে, প্যারামিটার টাইপ এবং প্যারামিটার নেম। আচ্ছা, তারপরে কি এখানে আমি আমার কোডটা লিখবো যে মেথডের কাজটা, তারপরে আমি ফাইনালি এটাকে রিটার্ন করব। আর রিটার্ন করার টাইমে আমি একটা ভ্যালু দিব। এখানে আশা করি এটা দেখে আসলে কিছুই বোঝা যাচ্ছে না, আমরা এটা দেখে কিছু বুঝবো না, রাইট। সো আমরা আসলে একটা কাজ করি, আমরা একটা কোডে চলে যাই, ঠিক আছে। সো কিছুই না, তোমরা দেখতে থাকো, জাস্ট আমি মানে কিভাবে তোমাদেরকে জিনিসটা বুঝাই বা আমি যেভাবে বুঝছি সেই জিনিসটাকে যেতে যাই। বাট প্রথমত কিছু থিওরিটিক্যাল কথাবার্তা না বললে নয়, তাই বলতেছি। সো এখানে শুরুতে কি বলছে, অ্যাক্সেস মডিফায়ার। আমি যদি জিনিসটাকে 2 পেজে ভাগ করে নিই, 4 পেজ হয়ে গেল, আচ্ছা সমস্যা নেই। সো এই জায়গাতে দেখো, এই জায়গাতে কি বলছে, অ্যাক্সেস মডিফায়ার। সো অ্যাক্সেস মডিফায়ার জিনিসটা কি, তোমরা গুগল সার্চ করতে পারো, বাট আমরা আমাদের ওয়ানটেনের জন্য শুধুমাত্র পাবলিক ইউজ করব। এখানে প্রাইভেট হইতে পারে, প্রোটেক্টেড হইতে পারে, আরও অনেক কিছু হইতে পারে, বাট আমরা ওয়ানটেনের যেসব মেথড লিখবো সেখানে পাবলিক দিব। এবং তোমরা সবাই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেনি দিয়ে রাখছো, রাইট। সো এটাই আর কি। সো এখানে বলছে এই যে অ্যাক্সেস মডিফাই, এই জায়গায় যে লেখা আছে সেটা আমি লিখলাম, ঠিক আছে। তারপর এখানে স্ট্যাটিক আছে, এখানে আমি স্ট্যাটিক দিলাম, ঠিক আছে। এই যে স্ট্যাটিক আছে, স্ট্যাটিক দিলাম। এরপরে রিটার্ন টাইপ। আচ্ছা, তুমি আমাকে বলো তো, একটু আমাকে মানে ভেবে বলো, আমি এটাকে এক পেজে আনি, সেটাই আমার কাছে ভালো মনে হচ্ছে। আচ্ছা, তুমি আমাকে বলো তো যে এই যে এটা কি টাইপের, ইন্টিজার টাইপের না? এই যে বি, এটা কি টাইপের, ইন্টিজার টাইপের। তাহলে এই মেথডটার এই রিটার্ন টাইপটা অ্যাকচুয়ালি কী হবে, অবশ্যই ইন্টিজার হবে। এখানে যেহেতু আমি ইন্টিজার নিয়ে ডিল করতেছি, তাহলে এখানে আমার ইন্টিজারই হবে, এটাই স্বাভাবিক, রাইট। সো এখানে যদি আমি ডাবল নিয়ে ডিল করতাম এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তাহলে এখানে আমার ডাবল হইতো। নিচে এক্সাম্পল আছে, আমি দেখাইতেছি। যেমন এই যে আমি যদি রিটার্ন টাইপে আমি পরে আসতেছি, জাস্ট এইটা দেখায় যে এখানে কি বলছে, এখানে বলছে যে ইন্ট, এখানেও বলছে ইন্ট, ঠিক আছে। বাট এই জায়গায় ইন্টিজার নাই, এখানে ভয়েড কেন দিল? আবার এখানে আছে ইন্টিজার, আমি ইন্টিজার নিয়ে ডিল করতেছি, এখানেও ইন্টিজার আছে, দ্যাটস ওয়াই এখানে আমি ইন্টিজার দিলাম। তো তাহলে তোমাদের মনে এখন প্রশ্ন আসতে পারে যে ভাই ভয়েড জিনিসটার মানে কি, আবার এখানে আবার ইন্টিজার কেন আসলো? তাহলে আমাদেরকে আগে আসলে এই দুইটার পার্থক্যটা একটু বুঝতে হবে। বাট বোঝার আগে আমি জাস্ট বলতেছি যে আমি এখানে যেটা নিয়ে ডিল করতেছি সেই জিনিসটাই এখানে হবে।
এটা কিভাবে হবে আমি সেটার প্রমাণ দিতেছি। সো এখানে তুমি বলতে পারো ভাই এখানে ইন্টিজার নিয়ে ডিল করতেছি, এখানে বুলিয়ান কই থেকে আসলো, আমরা দেখব, সমস্যা নেই। এখন এখন এটা দেখার আগে ছোট্ট করে যদি আমি বলতে চাই যে যেহেতু এখানে চলেই আসছি, সো এখানে দেখাই যে আচ্ছা ভয়েড মানে হচ্ছে মানে শুদ্ধ বাংলা ভাষায় কিছু রিটার্ন করব না, ঠিক আছে। ভয়েড মানে হচ্ছে আমি কিছু রিটার্ন করতে চাই না, মানে আমি কিছু রিটার্ন করতে চাই না। আমি যখন পুরো কোডটা একটা দেখাবো যোগ করার তখন তোমরা বুঝতে পারবে। আচ্ছা, সো এখানে আমি বললাম ভয়েড, ঠিক আছে। আমি যখন বলছি যে আমি সাম রিটার্ন করতে চাই, এখানে দেখো রিটার্ন আমি লিখে দিছি আমি সাম রিটার্ন করতে চাই। এখানে আমি সাম বলে দিছি কি ইন্টিজার টাইপের না, সাম ইন্টিজার টাইপের। দ্যাটস ওয়াই আমি এখানে রিটার্ন করছি যে ডাটা টাইপ সেই রিটার্নটা এখানে লিখছি। এখানে কি আমার কোনো রিটার্ন কিছু আছে? এখানে কিন্তু কিছু রিটার্ন নেই, আমি জাস্ট সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিস মেথড ডাজ নট রিটার্ন এনি ভ্যালু। এই মেথডটা কোনো কিছু রিটার্ন করতেছে না, সে প্রিন্ট করতেছে। রিটার্ন করা আর প্রিন্ট করা কিন্তু আলাদা জিনিস, আমি আসতেছি সামনে। দ্যাটস ওয়াই এখানে আমাকে ভয়েড লিখতে হয়েছে, যেহেতু আমার কোনো রিটার্ন টাইপ নাই তাই আমি ভয়েড লিখছি। এখানে যেহেতু আমি রিটার্ন সাম করছি এবং আমি সাম যেহেতু ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করছি তাই আমি এখানেও রিটার্ন টাইপটা ইন্টিজারই দিছি। এখানে যেহেতু আমি রিটার্ন ট্রু এবং ফলস করছি, এখানে যেহেতু আমি রিটার্ন ট্রু এবং ফলস করছি, ট্রু এবং ফলস সেটা তো আসলে বুলিয়ান ডাটা টাইপের। দ্যাটস ওয়াই আমার রিটার্ন টাইপটা কী হয়েছে? বুলিয়ান হয়েছে। এখন আশা করি মেক সেন্স করতেছে। আচ্ছা, এই জায়গাতে দেখো, এই জায়গাতে রিটার্ন এখানে কি বলছে? এই জিনিসটা একটা স্ট্রিং না? এই যে দেখো str1 স্ট্রিং, এবং এই তুমি যদি হচ্ছে ইন্টিজার যোগ করো তাহলে তুমি আউটপুটে কি পাবা? স্ট্রিংয়ের পাওয়ার বেশি না? সো একটা স্ট্রিং এবং একটা যদি ইন্টিজার ডাটা টাইপ আমি যোগ করি, আমি কিন্তু স্ট্রিংয়ের ক্লাসে এটা দেখাইছি যে একটা স্ট্রিং এবং একটা ইন্টিজার যদি যোগ করি তাহলে কিন্তু আমি স্ট্রিংই পাবো। এবং এটা এখানে বলছে দিস মেথড রিটার্ন আ স্ট্রিং টাইপ ভ্যালু। দ্যাটস ওয়াই আমি এখানে স্ট্রিংটা রিটার্ন করে দিছি বা আমার ডাটা টাইপটাকে স্ট্রিং রাখছি। এখানে কি? এখানে দেখো যে আমি ডিবি দিছি, এই ডিবিকে আমি কি দিয়ে লিখছি? ডাবল দিয়ে লিখছি। দ্যাটস ওয়াই আমি ডাটা টাইপটাকে ডাবল দিছি। সো জিনিসগুলোকে একটু বোঝার চেষ্টা করো, তারপরে যখন আমরা কোডে যাব, আর আমাদের টিচাররা কিন্তু এগুলাই দিবে, দেখবে যে তুমি আসলে এখানে ডাবলটা লিখছো কিনা, তুমি এখানে রিটার্ন টাইপ যেটা রিটার্ন করছো, যে ভ্যালুটা রিটার্ন করছো এটা টাইপটা তুমি দিছো কিনা, ঠিক আছে। আচ্ছা, আর এই যে ব্র্যাকেটের ভিতরে এগুলা কি হইতেছে সেগুলো আমরা দেখবো, এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই, জাস্ট এইটা বুঝে রাখো যে আমরা এই রিটার্ন টাইপটা বুঝতেছি কিনা। সো দিস মেথড রিটার্ন আর ডাবল টাইপ ভ্যারিয়েবল। দ্যাটস ওয়াই এখানে এই ডিবি এটা তো ডাবল আমি আগে ডিক্লেয়ার করে দিছি, এবং যখন আমি রিটার্নে ডিবি দিতেছি তখন আমাকে এখানে ডাবলটাকেই দিতে হবে। সো আশা করি এই জায়গার ব্যাপারটা আমরা একটু হলেও বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, গেল। সো তাহলে এই যে ইন্টিজার এটা হচ্ছে কি মেথডের প্যারামিটার। এখানে কি আছে? প্যারামিটার। আচ্ছা, প্যারামিটার নিয়ে আমি একটু পরে আসতেছি। সো রিটার্ন টাইপের ব্যাপারটা আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি কি ফিক্স ধরলাম? আমি প্রত্যেকটা কোডে পাবলিক লিখবো, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, কেউ ভুল ধরবে না। আমি এখানে স্ট্যাটিকও দিয়ে দিব, আমার কেউ ভুল ধরবে না। বাট এই রিটার্ন টাইপে কি কি হইতে পারে? দুইটা জিনিস হইতে পারে। একটা হচ্ছে যদি সে রিটার্ন করে সেক্ষেত্রে এখানে ইন্টিজার, স্ট্রিং, তারপরে স্ট্রিং, তারপর ডাবল, তারপর বুলিয়ান এগুলা হইতে পারে। যদি তুমি এই ওয়ার্ডটা লিখো তাহলে এখানে সেটা থাকবে। আর তুমি যদি এখানে রিটার্ন কথাটা না লিখতা তাহলে তুমি জাস্ট এখানে তোমাকে ভয়েড দিতে হতো, রাইট? যখন আমি দেখো নিচে একটু যদি যাই, যখন আমি রিটার্ন করি নাই, এখানে রিটার্ন টাইপ নাই, দ্যাটস আমার এখানে কি আছে? ভয়েড আছে। সো জিনিসটা আশা করি মেক সেন্স করতেছে। আমরা একটু পরে কোডের এক্সাম্পলে চলে যাব, আগে থিওরিটিক্যাল কথাবার্তাগুলো সেরে ফেলি। আচ্ছা, এখানে আরও বেশ কিছু আছে। মেথড প্যারামিটার, এটা আমি পরে আসতেছি, আগে মেথডের বডি। সো এখানে কি বলছে? এখানে হ্যান অনেক কিছুই বলছে যে নো লাইন এক্সিকিউটেড আফটার দ্য রিটার্ন স্টেটমেন্ট। এই লাইনটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আমি যখন একটা কোডে রিটার্ন কথাটা লিখে দিব তখন তার নিচে আমি যদি কোনো কোড লিখি সেগুলো আর রান হবে না, সেগুলো আর কাজ হবে না, সেগুলো আর এক্সিকিউট হবে না। এই জিনিসটা মাথায় রাখবা। তুমি যখন একবার রিটার্ন লিখছো, রিটার্ন লেখা মানে তোমার কোডটা ওইখান থেকে বের হয়ে যাবে। সো ওইখান থেকে আর কোনো কাজ হবে না, নিচে তুমি যাই লিখো সেগুলো কাজ করবে না। সো রিটার্ন সবার শেষে আমরা লিখব প্রত্যেকটা মেথডের, ঠিক আছে। সো এখানে অনেক কিছু কথা বলছে, এগুলা এই মুহূর্তে বোঝার দরকার নাই। আর রিটার্ন টাইপ যেটা বললাম, এখানে কি বলছে? টু ডিক্লেয়ার আ মেথড উই নিড টু ডিফাইন হোয়াট টাইপ অফ ভ্যারিয়েবল দ্য মেথড ইজ রিটার্নিং। যেটা আমি বললাম, যেটা রিটার্ন করবে
সেটাই আমাকে সেই টাইপটাই আমাকে ডিফাইন করতে হবে। আর আরেকটা বলছে ইফ উই ডু নট এক্সপ্লিসিটলি রিটার্ন এনি ডাটা অর ভ্যারিয়েবল ফ্রম দ্য মেথড ইট রিটার্নস নাল অ্যান্ড দ্যাট ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ এ ভয়েড। যদি আমি রিটার্ন টাইপটা না লিখি, লাস্টে রিটার্ন কথাটা না লিখি, তাহলে সেটাকে আসলে ভয়েড দিব, ডাটা টাইপের জায়গায় আমি ভয়েড বসাই দিব, শেষ, মানে এর বেশি কিছু নাই। আচ্ছা, এখানে মেথড কল নিয়ে অনেক কথাবার্তা বলছে, বাট আমরা আমরা আসলে এখন কোডে চলে যাব আর কি। কোডে চলে যাওয়ার জন্য আমি তোমাদের জন্য লেটস সে এই জিনিসটা বানাইছি। তো আমি একটা কাজ করি, সেটা হইতেছে যে আচ্ছা কতজন ক্লাস করতেছে দেখি তো। আচ্ছা ভালোই মানুষজন ক্লাস করতেছে। আচ্ছা, সো আমি এখানে একটা কি করি, ফোল্ডার ক্লিক করি, ফাংশন। ফাংশন মানে মেথড আমি বলে দিলাম। সো আমি এটা ভিএস কোডে ওপেন করি। হ্যাঁ, কি বসলো, ওকে। সো আমার এটার নাম আমি কি দিয়েছি, নাম আমি দিয়েছি মেইন। ওকে, কোনো ব্যাপার না, মেইনই দিলাম, ঠিক আছে। সো মেইন ডট জাভা। আচ্ছা, তো আমি এখানে কি করলাম, আমি এই যে কোডটা আছে সেই কোডটা কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে, সেভ দিলাম। তো এখানে আমি কি কোডটা লিখছি, এখানে আমি লিখছি যে আমি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করতে চাই। লেটস সে তোমার টিচার তোমাকে একটা কাজ দিছে যে ফাইন্ড দ্য সাম অফ দ্য ফার্স্ট 10 নাম্বার, ইউ ক্যান ডু লাইক দিস। সো তোমার ফ্যাকাল্টি তোমাকে একটা টাস্ক দিছে যে তুমি 1 থেকে 10 পর্যন্ত নাম্বার যোগ করো, ঠিক আছে। সো এখানে ছোট হাতের এম হবে। তো যোগ করো, তো তুমি মানে তুমি তো ভদ্র ছেলে, তুমি ভদ্র ছেলের মতো এরকম কি করবে, প্রথমে সামের ভ্যালুটা 0 ধরে নিবা, ইনিশিয়ালাইজ করে নিবা সাম। তারপরে তুমি কি প্রথমে আমার লুপ ঘুরে 1 আসবে, সেটা তুমি এখানে রাখবা। তারপর তোমার লুপ ঘুরে 2 আসবে, তারপর 1 এর সাথে 2 যোগ করবা। এভাবেই তো তুমি আসলে পুরা 1 থেকে 10 পর্যন্ত করবা এবং লুপের বাইরে যে সামটা প্রিন্ট করে দিবা। লেটস সে আমি এটাকে রান করি। রান করার পর আমার 1 থেকে 10 এর যোগফল আসলে 50। তো তোমার তোমার ফ্যাকাল্টি তোমাকে বললো যে আচ্ছা আমার 1 থেকে এখন 100 পর্যন্ত লাগবে। সো তুমি কি বললা, তুমি তখন বললা যে ঠিক আছে, তাহলে আমি 1 থেকে 100 পর্যন্ত করি। তো এখন এই যে তুমি যে একবার 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করলা, আউটপুট পাইলা 50, আবার তোমাকে ফ্যাকাল্টি যখন বলছে বা টিচার যখন তোমাকে বলছে তুমি এখন 1 থেকে 100 পর্যন্ত করো, তখন তুমি কি করলা, তুমি কোডের মধ্যে চেঞ্জ করে ফেললা। এখানে যে তুমি 10 ছিল তুমি সেখানে 100 করে দিলা। সো আগের কোডটা কোথায়, আগের কোডটা তো নাই। সো আমরা এমন একটা সেট আপ বানাবো, আমরা জাস্ট মেথডটা কল করব, আমরা যেটা তৈরি করছি সেখানে আমরা 10 বসায় দিব, তাহলে আমাদের 50 আসবে। আমরা যখন 100 বসায় দিব সেখানে 50 আসবে। সো আমরা এরকম কিছু একটা বানাতে চাইতেছি যে আমাকে যেন একটা কোডের জন্য জাস্ট একটা কল দিলেই আমি জাস্ট যত থেকে যোগ করতে যাচ্ছি, মানে আমি একটা মেশিন বানাতে চাচ্ছি, মেশিনে আমি জাস্ট একটা নাম্বার দিব। লেটসে আমি বললাম যে আমার প্রথম 50টা সংখ্যার যোগফল দরকার। সো আমি জাস্ট 50 পাঠিয়ে দিব, সে আমাকে যোগফল বলে দিবে। আমি জাস্ট 57 পাঠিয়ে দিব, সে 1 থেকে 57 পর্যন্ত যোগফল বলে দিবে। সো আমি এরকম একটা কিছু বানাতে চাচ্ছি। সো সেই জন্য আমরা কি করব, আমরা 1 থেকে 10 এর কোড এভাবে নর্মালি এতদিন করে আসছি, বাট রিয়েল লাইফ সিনারিও বলো বা ইন ফিউচারে যখন তুমি বড় বড় বিগ টেক কোম্পানিগুলোতে ইন্টারভিউ দিবা, সেখানে তোমাকে মেথড কল করার মাধ্যমে বা ফাংশন লেখার মাধ্যমে বা মেথড লেখার মাধ্যমে তোমাকে প্রোগ্রামগুলো সাবমিট করতে হবে। এইভাবে আমরা কখনোই করি না, আমরা অ্যাজ এ বিগিনার হিসেবে আমরা এভাবে করতেছি, বাট দিন শেষে তোমাকে মেথড কলই করতে হবে। তুমি বড় বড় সফটওয়্যার কোম্পানিতে যখন জব করতে যাবে তখন সেখানে তোমাকে এগুলো প্রশ্ন করা হবে, ঠিক আছে। সো এখন থেকে আমরা একটু একটু করে শিখি, সমস্যা নাই। শেখার টাইমে ধীরে শেখা ভালো, প্র্যাকটিস করার টাইমে তখন ফাস্ট হওয়া ভালো আর কি, এই। আচ্ছা, সো এখন কি হইলো, এখন যেটা বললাম যে নাও ইয়োর এখন তোমার টিচার তোমাকে বলছে যে প্রথম 100টা নাম্বার, প্রথম 100টা নাম্বারের কোডটা বের করতে। সো তুমি কি করছো, তুমি এখানে 1 থেকে 10 পর্যন্ত বের করার জন্য একটা কোড লিখছো।
তারপরে তুমি এই সেম কোডটাই তুমি কি করছো, আমি এখান থেকে কপি করি। সো তোমার টিচার যেহেতু বলছে তুমি সেম কোডটাই আরেকবার রান করছো, এবং এখানে তুমি কি দিছো, লেটস সে এটা তো এখানে হবে না, আচ্ছা ডুপ্লিকেট, এখানে সাম 1 দিলাম, এখানে সাম 1 দিলাম, এখানেও সাম 1 দিলাম, ঠিক আছে। আচ্ছা, সো তখন তুমি কি করলা, তখন তুমি তোমার ফ্যাকাল্টি যেহেতু দুইবার বলছে তুমি দুইবার কাজ করলা, দুইবার কাজ করে তুমি যখন রান করবা, দেখো প্রথমে 10 বারের জন্য আসছে 55, তারপরে তোমার 1 থেকে 100 জন্য আসছে 50-50, এটাই তো আসা উচিত। বাট এটা কি কোনো ইফিশিয়েন্ট কিছু হলো? উনি যদি আরও 10 বার বলে, তুমি কি এরকম 10 বার করে কোড লিখবা, এরকম আরও জাস্ট কপি পেস্ট করে 10 বার উনি যত নাম্বার বলবে তুমি জাস্ট এখানে চেঞ্জ করে দেবে? এটা তো ইফিশিয়েন্ট কিছু হইলো না, রাইট? সো ওটাই বলছে, তোমাকে যদি এভাবে 1000 বলে, তোমাকে যদি 5000 বলে, এভাবে জাস্ট বলতেই থাকে, তখন তো তুমি টায়ার্ড হয়ে যাবে, রাইট? সো তাহলে আমাদেরকে একটা কি করতে হবে, আমাদের একটা মেথড বানাইতে হবে, যে মেথডটার কাজ হবে আমরা যেটা ইনপুট দিব সেটা সেই অনুযায়ী আমাদেরকে বের করে দিবে। সো বিফোর গোয়িং দ্যাট, সেখানে যাওয়ার আগে আমি তোমাদেরকে সিম্পল ভাষায় মেথডটাকে বুঝাই। সো আমি এখানে জাস্ট আরেকটা লিখি যে test1 ডট জাভা, তারপরে আমি এই জিনিসটাকে কপি করে নিই এখান থেকে, কন্ট্রোল সি, কন্ট্রোল অল, কন্ট্রোল ভি, দেন এখানে টেস্ট ওয়ান। আচ্ছা, সো একটু দেখো, মনোযোগ দাও। সো এইখানে এতদিন আমরা কি করতাম, পাবলিক ক্লাস টেস্ট এই লাইনটা লিখতাম, এই লাইনটা ধরো নাই, ঠিক আছে, এই লাইনটা নাই, এরকম কোনো কিছু তুমি কখনো লিখো নাই। আচ্ছা, সেটাতে আমি পরে আসতেছি। আচ্ছা, সো এতদিন আমরা কি লিখতাম, পাবলিক ক্লাস টেস্ট1 লিখতাম, তারপরে লিখতাম পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। এখন তোমাকে একটা কথা আমি বারবার মনে করে দিতে চাই, সেটা হচ্ছে যখন তুমি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন লিখবা, তোমার প্রোগ্রামটা অ্যাকচুয়ালি 6 নম্বর লাইন থেকে রান হওয়া শুরু হবে, 1 নম্বর লাইন থেকে তোমার প্রোগ্রামটা কিন্তু রান হওয়া শুরু করে না। আমি যদিও এখানে 3টা লাইন লিখছি, বাট আমার প্রোগ্রামে কিন্তু আগে এই 3টা লাইনের কাজ হবে না। আমি যখন এই কোডটা লিখব, যখন আমি এই রান বাটনে ক্লিক করব, তখন আমার 6 নম্বর লাইন থেকে এক্সিকিউট হওয়া শুরু হবে। সো আমি এখানে কি করছি, আমি এখানে বলছি যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং, তারপরে থার্ড ব্র্যাকেট আর্কস, এখানে আমি হেই দিয়ে একটা মেথড কল করছি। সো আমি বললাম যে হেই নামে একটা মেথড, ঠিক আছে। সো এতক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু এ ব্যাপারে একটু ক্লিয়ার হইছো যে আমি মেথডটাকে কিভাবে ডাকতে পারি। এখানে দেখো, এখানে ভয়েড কেন লেখা হয়েছে বলো তো, কারণ এখানে কিন্তু কোনো রিটার্ন টাইপ লিখি না, আমি এখানে প্রিন্ট করছি, বাট আমি কিন্তু কোনো রিটার্ন টাইপ লিখি না। আমি কি এখানে এই কথাটা লিখছি যে রিটার্ন 10 হ্যান ত্যান, আমি কি এটা তো লিখি নাই। যদি আমি রিটার্ন 10 লিখতাম তাহলে এটা তো ইন্টিজার, তখন আমি এখানে ইন্টিজার দিতাম, রাইট? যেহেতু আমি রিটার্ন বলে কোনো ওয়ার্ড লিখি নাই, তাই অবশ্যই আমার এখানে ভয়েড হবে। এখানে তুমি যদি পাবলিক দাও তাহলে কি কোনো সমস্যা হবে? আচ্ছা দিয়ে দেখি, কোনো সমস্যা কিন্তু হবে না। তুমি পাবলিক দিলেও সমস্যা হবে না, না দিলেও সমস্যা হবে না, বাট আমি চাই যে তুমি দাও বা তুমি না দাও, এটা আপ টু ইউ, এখানে কোনো সমস্যা হয় না, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। সো এখন আমি একটা মেথড লিখছি, সেটা হচ্ছে পাবলিক, এটা জানি, এটা আমাদেরকে দিতে হবে। স্ট্যাটিক, এটাও জানি, এটাও আমাদেরকে লিখতে হবে। আমার চেঞ্জ হবে এই দুইটা জায়গাতে। সো এই জায়গাতে দেখো আমি হেই নামে একটা মেথড লিখছি, এবং সেই মেথডের ভিতরে সেই মেথডটার কাজ কি, সেই মেথডটার কাজ হইতেছে সে প্রিন্ট করে দেবে হে ম্যান, ঠিক আছে। সো যখন আমি আমার এই মেন মেথড, আমি আগেই বলছি যে আমার প্রোগ্রাম যখন লিখি তখন 6 নম্বর লাইন থেকে এক্সিকিউট হওয়া শুরু হয়, 6-এর পরে সে 7 নম্বরে এসে দেখে যে একটা মেথড কল হয়েছে, তখন সে এই 7 থেকে কোথায় যায়, ডিরেক্ট সে চলে যায় 2 নম্বরে। 7 থেকে সে 2 নম্বরে চলে যায়, 2 নম্বরে যে তখন সে এই লাইনটা এক্সিকিউট করে, সে দেখলো আচ্ছা এখানে ভয়েড আছে, তার মানে কোনো কিছু রিটার্ন হবে না। তারপরে সে এই 3 নম্বর লাইনের ভিতরে ঢুকে দেখে যে ও আচ্ছা এখানে তো প্রিন্ট করতে বলছে, সো আমি তাহলে প্রিন্ট করে দিই। সো এই কোডটা যদি আমি এখন রান করি তাহলে কি আউটপুট দেখাবে, হেই ম্যান দেখাবে। সো আমি এরকম আরও কয়েকটা দেখাইতেছি, তাহলে তোমরা বুঝতে পারবা। আচ্ছা, ওকে, কন্ট্রোল সেভ, কন্ট্রোল রান। আচ্ছা, এখানে দেখো যে হেই ম্যান দেখাচ্ছে। সো আমি তাহলে এখানে কি কিছু করতে পারি, লেটসে আমি হচ্ছে যে আরেকটা মেথড লিখব, সেটা হচ্ছে হ্যালো মেথড, HELLO, হ্যালো। আর মেথড লেখার জন্য আমাদেরকে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দিয়ে আমি এখানে লিখলাম। এখন হ্যালো মেথডটা এখানে কল করছি, এটাকে বলা হচ্ছে মেথড কল। আর এটা কি বলা হয়, এটাতে বলা হয় মেথড ডিক্লেয়ার, ঠিক আছে। সো আমি হ্যালো নামে একটা মেথড কল করছি। সো আমার প্রোগ্রাম মেন মেথড থেকে কাজ শুরু হয়, সে
6 নম্বর লাইনটা এক্সিকিউট করে এখানে হেই ম্যান দিছে। সো আমি আবার বলছি যে আমি আরেকটা মেথড কল করতে চাই হ্যালো। সো বাট আমার এটা যখন আমার কল হবে তখন সে উপরের দিকে যাবে, যে দেখবে এখানে তো হ্যালো বলে কিছু নাই, দ্যাটস ওয়াই সে এখানে দেখো এরর দিতেছে। ঠিক আছে, সে বলতেছে যে হ্যালো মেথড ইজ আনডিফাইন্ড। সো আমি এখানে একটা কাজ করি, আমি একটা হ্যালো মেথড ডিক্লেয়ার করি। সো আমি আগেই বলছি পাবলিক লিখবো, স্ট্যাটিক লিখবো, তারপরে যেহেতু আমি কোনো কিছু রিটার্ন করতে চাই না, আমি রিটার্নের মেথড কল একটু পরে দেখাচ্ছি। সো আমি ভয়েড লিখবো, দেন আমি হ্যালো, এখানে যে নামটা দিছি সেই নামটাই এখানে দিব, HELL হ্যালো। দেন আমি এইটা দিলাম, তারপরে এখানে আমি কোনো কিছু একটা প্রিন্ট করতে চাই, সেটা কি, সেটা হচ্ছে যে লেটসে হ্যালো তালহা। ঠিক আছে, যেহেতু এটা একটা স্ট্রিং, তাই আমাকে স্ট্রিংয়ের মধ্যে নিতে হবে। ঠিক আছে, তাহলে হেই ম্যান হ্যালো তালহা এই ধরনের কিছু একটা হওয়া সম্ভব এই কোডটা থেকে, রাইট? সো আমি একটু রান করে দেখি। এই যে দেখো হেই ম্যান হ্যালো তালহা। তার মানে দেখো আমি এখন যতবার এই মানে হেই ম্যান হ্যালো তালহা এই কথাটা লিখবো, ঠিক আছে, আমি যদি এভাবে লিখতেই থাকি, তাহলে আমি যতবার এই লাইনগুলো লিখবো, জাস্ট এই ছোট্ট একটা কল করার মাধ্যমে কিন্তু আমি এতগুলো আউটপুট পেয়ে যাচ্ছি। সো আমি আরেকবার যদি রান করে দেখি, তাহলে দেখো আমাকে আর এত কোনো কাজই করতে হইল না। সো রান করে দেখি কোনো প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা, মোস্ট প্রবাবলি একটার সাথে একটা ওভারলোড করছে, আমি এতগুলো না দিয়ে এই পর্যন্ত দিই। ঠিক আছে, সেটা হচ্ছে আরেকটা, হ্যাঁ ব্র্যাকেট হয়তো সমস্যা নাই। আচ্ছা, সো এই এতগুলো দিছি, ঠিক আছে, সমস্যা নাই। এরপর আমি রান করলাম, রান করার ফলে আমার এখানে রান করলাম, এই কম্পাইলারটা চেঞ্জ করব। আচ্ছা হ্যাঁ, এখন ঠিক আছে। সো দেখো রান করার ফলে আমি যতবার এখানে কল করছি আমাকে ততবার সেম আউটপুট দিতেছে। তাহলে এতে আমার লাভটা কি হলো? এই যে কিছুক্ষণ আগে তোমাকে বললাম যে তোমার টিচার তোমাকে এখন যেই নাম্বারটাই বলুক, তুমি জাস্ট কি করবা, মেথডটা কল করবা, তাহলে তোমাকে প্রত্যেকবার এখানে আউটপুট দেখাবে, তোমাকে কিন্তু বারবার কোড লিখতে হইতেছে না। সো আমরা ওই জায়গাতেই যাব। সো আমরা দেখে ফেললাম যে ঠিক আছে, আমি যদি দুইটা মেথড লিখতে পারি, আমি 1000 বার কল করতে পারবো, আমার কোনো সমস্যা নাই। আমি অ্যাজ মেনি অ্যাজ মাই উইশ আর কি, আমার যত ইচ্ছা ততবার আমি কল করব। এবং কলটা আমি কোথায় করব? অবশ্যই আমি মেন মেথডের ভিতরে কল করব, আর মেথডটাকে আমি লিখব মেন মেথডের বাহিরে। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা ওয়ে। আচ্ছা, সো এটা আমি গেলাম। আচ্ছা, এরপরে আমাদেরকে প্যারামিটার নিয়ে একটু কাজ করতে হবে। এই যে কিছুক্ষণ আগে এই স্লাইডটাতে আমরা দেখছি, আমি স্লাইডটাতে যদি একটু ওপেন করি, সেটা হচ্ছে যে কোথায়, সর্টিং হ্যাঁ মেথড। সো এখানে দেখো মেথড আর্গুমেন্ট অ্যান্ড প্যারামিটার। ঠিক আছে, সো এখন মেথড আর্গুমেন্ট এবং প্যারামিটার নিয়ে আমি যদি তোমাদেরকে একটা কোড দেখাতে চাই, সেটা হচ্ছে যে কিছুটা এইরকম হবে। এখানে কি আছে এক্সাম্পল? আচ্ছা ঠিক আছে, এখানে আছে, এখান থেকেই দেখায়। সো আমি জিনিসটাকে একটু মুছে দিই, এই জিনিসটাকে মুছে দিই। এখানে যে জিনিসটা আছে এতক্ষণ পর্যন্ত এটা নিয়ে কিন্তু আমি কথা বলিনি, এটাকে বলা হচ্ছে মেথড প্যারামিটার। ঠিক আছে, এখানে ফুল কোডটা নাই, এখানে জাস্ট মেথডটা লেখা আছে। তো আমি ফুল কোডটা দেখাই, ফুল কোডটা আমি এখানে রাখছি। সেটা হচ্ছে যে লেটস সে এইটা হচ্ছে আমার মেথড আর এটা হচ্ছে আমার প্রোগ্রাম। সো আমি একটা কাজ করি, আমি আমার ভিএস কোডে নতুন আরেকটা ফাইল খুলি, সেখানে আমি সেপারেটলি মেথডের প্যারামিটার ব্যাপারটাকে বুঝাই বলি। এটা হচ্ছে যে সাম এফইউএনসি সাম ফাংশন ডট জাভা। ঠিক আছে, সো আমি এখান থেকে লিখি। সো আমরা কি করতাম, আমরা এখানে এটা লিখে নিলাম, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং আর্কস। ঠিক আছে, আমি মেন মেথডটা লিখলাম। এখন মেন মেথড লেখার পরে আমি একটা মেথড এখানে লিখব, সেই মেথডটা লেটসে কিছুটা এইরকম হবে। কীরকম হবে আমি এখানে লিখে রাখছি, সেটা হচ্ছে যে আমার মেথডটা হবে প্রিন্ট নাম্বার। ঠিক আছে, আমি একটা নাম্বার প্রিন্ট করতে চাই। সো আমি মেথডের নাম দিলাম PRINT প্রিন্ট NUMBR নাম্বার। ঠিক আছে, আমি এখানে কত পাঠিয়ে দিলাম, 10 পাঠিয়ে দিলাম। এখানে তো এটা হবে না, এখানে হবে। ঠিক আছে, সো আমি
আমার প্রোগ্রামটা এটা অবশ্যই দেখে বুঝতে পারতেছো যে এটা একটা মেথড কল এবং এর মধ্যে আমি 10 পাঠাইছি। আচ্ছা আমাকে এটা বলো তো এই 10 এটা তুমি কি হিসেবে চেনো? ইন্টিজার হিসেবে চেনো না? তো আমি একটা মেথড কল করছি এবং এখানে আমি আর্গুমেন্ট, এই যে কলের ভিতরে যেটা বলা হয় সেটাকে বলা হচ্ছে কি আর্গুমেন্ট, ঠিক আছে। আচ্ছা, সো এই যে প্রিন্ট নাম্বার নামে যে মেথডটা সেটার আর্গুমেন্ট আমি কি পাঠাইছি? ইন্টিজার পাঠাইছি। কত ভ্যালু পাঠাইছি? 10 পাঠাইছি। তাহলে এই পুরো জিনিসটাকে কি বলে? এই পুরো জিনিসটাকে আর্গুমেন্ট বলে। তাহলে আমাকে এখন মেথডটাকে লিখতে হবে। আমি তো জাস্ট কল করছি, আমি কিন্তু এখানে ডিক্লেয়ারই করি নাই। সো আমি লিখলাম পাবলিক, আমি আগেই বলছি যে পাবলিক লিখবো, তারপরে স্ট্যাটিক লিখবো, তারপরে কি আমি এখানে কি পাঠাইতেছি বলো তো? আমি কি কোনো কিছু রিটার্ন করতে চাচ্ছি? না, রিটার্ন করতে চাচ্ছি না। তাই আমি লিখলাম যে ভয়েড পাবলিক স্ট্যাটিক ভয়েড, তারপরে কি ভয়েডের পরে হচ্ছে আমার এই যে মেথডটা আছে মেথডের নামটা, সেই মেথডের নামটা আমি এখানে লিখলাম। আচ্ছা, প্রিন্ট নাম্বার লিখলাম। লিখার পরে এই জায়গা থেকে যে আমি 10 পাঠাইছি, 10টা কি ইন্টিজার না? সো আমি এখানে ইন্টিজার লিখলাম। ইন্টিজার লিখার পরে আমি লেটস সে নাম লিখলাম, ঠিক আছে। সো দেখো এই জায়গায় নাম হিসাবে পাঠাচ্ছি, এই জন্য নাম। আমি যদি এখানে নাম্বার দিতাম তাহলে সেও এই জায়গায় চেঞ্জ হয়ে নাম্বার হয়ে যেত। কেন? এটা কিন্তু আসলে কোডে লিখতে হবে না আমাদের, এটা আমাদের যে মানে আমাদের যে আইডি আছে ভিএস কোড বা ডক্টর জাভা, এটা নিজেরা ওরা বুঝে নেয় আর কি, ঠিক আছে। তো আমি মেথডটা লিখলাম, মেথডটা লেখার পরে আমি এখন এখানে জাস্ট ওই জিনিসটা প্রিন্ট করব, ঠিক আছে। নাম, এখানে নাম্বার দিছি, তাহলে নাম্বার, ওকে। সো আমি আসলে কি করলাম এখানে? নতুন আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে যে এই যে ব্র্যাকেটের ভিতরে আমরা দেখো আগের প্রোগ্রামে, সরি টেস্ট 1-এ আমরা ব্র্যাকেটের ভিতরে কিচ্ছু দেই নাই। তার মানে কি আমরা কোনো এখান থেকে কি কোনো এই কলের টাইমে কোনো আর্গুমেন্ট পাঠাইছিলাম? আর্গুমেন্ট কিন্তু পাঠাই নাই। তাই এখানে আমার মেথডের যে প্যারামিটার, সেই প্যারামিটারগুলো আমি লিখি নাই। বাট এখন আমি যে প্রোগ্রামটা লিখছি সাম ফাংশানে, এখানে আমি একটা আর্গুমেন্ট পাঠাইছি, সেটা হচ্ছে 10। এই 10টা হচ্ছে ইন্টিজার, এই জন্য এটাকে বলা হচ্ছে মেথডের প্যারামিটার, ঠিক আছে। সো থিওরিটিক্যাল কথাবার্তা আসলে মনে থাকে না, কোডগুলো অ্যাকচুয়ালি মনে থাকে। সো কই গেল? হ্যাঁ, এই যে এটা হচ্ছে প্যারামিটার, ঠিক আছে। এখানে প্যারামিটার টাইপ, এখানে আমি যদি নাম্বার দেই, আমি এখান থেকে যে নাম্বারটা পাঠাইছি এটা তো ইন্টিজার, দ্যাটস ওয়াই আমার প্যারামিটার টাইপ ইন্টিজার দিছি। সো আমি যদি লেটস সে এখানে নাম্বার না দিয়ে আমি লেটস সে পাঠাইলাম একটা স্ট্রিং পাঠাইলাম, স্ট্রিংয়ের নাম লেটস এ টম, ঠিক আছে। একটা টম পাঠাইলাম, তাহলে আমার কোডে কোথায় চেঞ্জ করতে হবে? এইখানে কি ইন্টিজার হবে? আমি তো ইন্টিজার পাঠাইনি, আমি পাঠাইছি কি? আমি পাঠাইছি স্ট্রিং। তাহলে আমি এখানে স্ট্রিং বসাই দিলাম, ঠিক আছে, স্ট্রিং। সো স্ট্রিংয়ের ক্ষেত্রে এখানে কি হবে? নাম্বার তো জিনিসটা মানাইতেছে না, আমি নেম দিলাম। তাহলে এখানে যেহেতু নেম দিছি, তাহলে আমি এখানেও অবশ্যই নেম দিতে হবে। নেম দিলাম এবং আমি যদি এখন রান করি তাহলে কি আসবে? টম আসবে, রাইট? সো আমি আমার আর্গুমেন্টটা যেটা পাঠাবো সেটাই আমাকে রিসিভ করার জন্য সেটার ডাটা টাইপটা, স্ট্রিং ডাটা টাইপটা এখানে রাখতে হবে। আর এখানে তুমি তোমার ভ্যারিয়েবল নাম যেটা খুশি দাও, এখানে কারো কোনো সমস্যা নাই। সো এই যে মেথড কল, এই যে আর্গুমেন্ট, এই যে প্যারামিটার, এই যে ডাটা টাইপ, এই জিনিসগুলো তো বুঝছি। এখানে ভয়েড কেন হয়েছে? কারণ এখানে রিটার্ন টাইপ নাই। আর এই দুইটা লাইন কেন লিখছি? কারণ আমাদের ফাংশন কল করার জন্য এই দুইটা ওয়ার্ড আমাদেরকে লিখতে হয়। আর এই প্রিন্ট নাম্বারের জায়গায় যদি আমি প্রিন্ট নাম্বার 1 দিতাম তাহলে তো হইতো না, কারণ আমি এখানে কল দিছি প্রিন্ট নাম্বার, এখানে 1 দিলে হবে? সো এখানে তুমি যেটা কল দিবা সেটাই এখানে লিখতে হবে, ঠিক আছে। সো এটাই। তাহলে লেটস সে আমি যদি এখন আরেকটা জিনিস দেখো, আমি এখন বলতেছি প্রিন্ট, এটা তো নাম হইল না, এটা তো হচ্ছে প্রিন্ট নেম। প্রিন্ট কি হইলো? নেম হইলো, রাইট? সো প্রিন্ট নেম। সো আমার প্রিন্ট নেমের জায়গায় আমি এখানে নেম দিব, ঠিক আছে। এরপরে আমি প্রিন্ট নাম্বার নামের একটা মেথড লিখতে চাই। লেটস আমি এটাকে কপি করলাম, কপি করে এখানে দিলাম প্রিন্ট নাম, না এটা হচ্ছে নাম্বার, ঠিক আছে। এই যে প্রিন্ট নাম্বার, এখানে তাহলে অবশ্যই নাম্বারের ক্ষেত্রে কি হবে? আমি দিলাম লেটস এ ডাবল। তাহলে আমাকে এখানে PRINT প্রিন্ট নাম্বার দিলাম। তারপরে আমাকে এখানে কত লিখতে হবে? একটা ডাবল ভ্যারিয়েবল লিখতে হবে। লেটস সে আমি 11.5 দিলাম, ঠিক আছে। সো 11.5 দিছি, এই জায়গাতে আমি এইটা দিলাম। এখানে আমার কি হবে? নেম হবে, NUMBER নাম্বার। সিমিলার ওয়েতে এখানে আমার নাম্বারই হবে, ওকে।
সো কেউ আমাকে কাইন্ডলি বলিও যে এখানে যে 13 মিনিট আছে 13 মিনিট শেষ হওয়ার পরে আমি হচ্ছে যে আবার লিঙ্ক দিব এবং আমরা ওখানে কি করব, আমরা ওইখানে যে কঠিন কঠিন প্রবলেমগুলো আছে অ্যাসাইনমেন্টের সেগুলো একটু দেখব। আর সর্বশেষে হচ্ছে যে নেক্সট The ক্লাসে time আমরা is 9:00 p.m. আচ্ছা নেক্সট ক্লাসে আমরা আসলে আরও যে হার্ড বা ডিফিকাল্ট যে মেথডের কল করে যে অ্যারে স্ট্রিং পড়তে হয় সেটা আমরা দেখব। ঠিক আছে, ওকে। সো আমাকে কেউ 5 মিনিট থাকতে জানাই দিও, তাহলে আমি আসলে একটা লিঙ্ক দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা। সো আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা যা চিল্লাইতেছি এগুলা কি বোঝা যাইতেছে কিনা আমাকে কেউ কি একটু বলবে? এনিওয়ান? কেউ কি একটু বলবে তাহলে সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে। সো তাহলে এখন আমি এখানে প্রিন্ট নাম্বার দিলাম, নাম দিলাম, এখানে এখানে যেটা পাঠাইতেছি সেটা এখানে রিসিভ করতেছি। সো এইটা হচ্ছে সিঙ্গেল প্যারামিটার। তো এখন কারো মনে হয়েছে যে সে আসলে দুইটা নাম্বার যোগ করতে চায়। ঠিক আছে, সো প্রিন্ট সাম, সে একটা মেথড কল করবে, সেটা হচ্ছে সাম বের করে দিবে। সো যেহেতু সে প্রিন্ট সাম লিখছে, সো প্রিন্ট সাম লেখার পরে লেটসে সে 5 এবং 7.5 এই দুইটা নাম্বারের যোগ করতে চাই। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, যে প্রিন্ট সাম তার মানে কোনো কথা ছাড়াই আমাকে প্রিন্ট সাম মেথডটা লিখতে হবে, রাইট? সো আমি এই জিনিসটাকে আগে লিখি, কন্ট্রোল সি দেই, লিখলাম। বাট এখানে কি মেথড কল করছি? প্রিন্ট সাম। দ্যাটস আমি এখানে প্রিন্ট সাম দিলাম। ভালো কথা। এখানে দেখো, এখানে এইটা কি আছে, এখানে এইটা আছে কি, সরি এটা তো প্লাস হবে না, এটা হবে হচ্ছে কমা। আচ্ছা, সো এই যে প্রিন্ট সাম, এখানে আছে ইন্টিজার, এখানে আছে ডাবল। তার মানে আমার রিসিভ করার জন্য প্রথমে কি থাকতে হবে? প্রথমে ইন্টিজার থাকতে হবে, ইন্টিজার এ, তারপরে আমি এখানে কমা দিয়ে দিলাম ডাবল বি। ঠিক আছে, ওকে। সো এখন আমি এখানে ইন্ট সাম ইকুয়াল টু এ প্লাস বি করে দিলাম। এখন তুমি আমারে বলো এটা কি ঠিক হইলো? ইন্টিজার আর ডাবলের যোগফল করলে তো এখানে ইন্টিজার হবে, সরি ডাবল হয়ে যাবে। সো আমি এখানে ইন্টিজার দিলে তো হবে না, ডাবল দিলাম, ডাবল সাম। আচ্ছা, তাহলে এখন আমি এখানে সামটাকে পাঠিয়ে দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এই যে আমি যে তিনটা মেথড লিখলাম, এখানে আসলে কি হইলো অ্যাকচুয়ালি? তুমি দেখো এখানে তিনটা আলাদা আলাদা মেথড কল করা হয়েছে এবং তিনটার এই ডাটা টাইপ কিন্তু সেম না। এটার স্ট্রিং আছে, এটা ডাবল আছে, এটাতে আবার ইন্টিজার ডাবল দুইটাই আছে, এই তিনটা কিন্তু সেম না। আমরা একটা মেথডকে আলাদাভাবে চিনতে পারি কিসের মাধ্যমে জানো? এই যে এখানে যে ডাটা টাইপগুলো আছে ডিফারেন্স, এগুলা দেখে। সো আমি যখন এখানে টম পাঠাইছি, তার মানে আমার মেথডটা বুঝতে পারতেছে যে শুধুমাত্র এই প্রথম মেথডটা রান করতে হবে। ঠিক আছে, আমি যখন এই 11.5 করতেছি, তখন সে বুঝতে পারতেছে যে শুধুমাত্র এই মিডিলের ফাংশনটাই রান হবে, অন্যান্য মেথডগুলো কিন্তু অ্যাকচুয়ালি রান হবে না। সো এখন আমি যদি এটাকে রান করি তাহলে অ্যাকচুয়ালি কী হবে আমি একটু দেখি। রান করলে আমি আউটপুটগুলোই দেখতে পাবো। প্রথমে টম দেখতে পাবো, তারপরে আমি এখানে নাম্বার পাঠিয়েছিলাম কত, 11.5, সেটা পাইছি। আর আমি 5 এবং 7.5-এর যোগফল বের করতে চাইছি, সেই মেথডটা লিখছি, সে যে তাই আমি 12.5 পাইছি। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। এখন তোমার কথা বলতে পারে যে ভাই আপনি একটা কাজ করছেন, সেটা হচ্ছে যে আপনি প্রিন্ট নাম টম লিখছেন এখানে প্রথমে, এটা আপনি প্রথমে লিখছেন, তারপরে প্রিন্ট নাম্বার আপনি সেকেন্ডে লিখছেন, এটাও আপনি সেকেন্ডে লিখছেন, আবার আপনি লিখছেন যে প্রিন্ট সাম, এই দুইটা একটা ইন্টিজার ডাবল, এটা থার্ডে লিখছেন। সো ভাই আমি চাই যে আমি এইটাকে প্রথমে লিখব, আমি তারপরে চাই যে হচ্ছে যে এটাকে আমি থার্ডে লিখব। ওকে, ভালো কথা, থার্ডে লিখলাম। তাহলে কি হলো? এখন আমার প্রোগ্রামে আমি আগেই বলছি যে আমার মেথডটা কোথায় থেকে রান হয়, 16 নম্বর লাইন থেকে রান হবে, মেথড মেন থেকে রান হবে। সো সে প্রথমে এসে দেখবে প্রিন্ট সাম এইটা, তখন সে উপরে যাবে, খুঁজতে যেয়ে দেখবে যে এখানে তো স্ট্রিং আছে, বাট আমাকে পাঠাইছে কি, আমাকে পাঠাইছে একটা ইন্টিজার একটা ডাবল। সে দেখবে স্ট্রিং বাদ, সে দেখবে ডাবল বাদ, সে যখন দেখবে ইন্ট এবং ডাবল, সে জাস্ট এইটাকে রান করে দিবে। সো আমি মেথডটাকে কোথায় কল করছি এটা কোনো ম্যাটারই করতেছে না। সো আমি এটাকে রান করে দেখি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, অনেকে কনফিউজড হয়ে যায়।
সো দেখো এখনও কিন্তু আমার কি অনুপাতে জিনিসটা রান হয়েছে, যখন আমি এইটাকে কল করছি তাই এটা আমার প্রথমে রান হয়েছে, আমি যখন মিডিলে এটা কল করছি তখন এটা আমার রান হয়েছে, আমি যখন থার্ডে জাস্ট নামটাকে কল করছি থার্ডে আমার শুধু নামটা প্রিন্ট হয়েছে। তাহলে তুমি এটা যেই অনুপাতেই কল করো, তুমি এগুলাকে যে অনুপাতেই বা তুমি আগে পরে যে সিকোয়েন্সেই লিখো না কেন, এটার কিন্তু অ্যাকচুয়ালি প্রোগ্রামটা রান হবে। কেউ আবার বলতে পারে যে ভাই আপনি তো এখানে উল্টাপাল্টা করে দিয়েছেন, সো আমি একটা কাজ করি, আমি এইটাকে প্রথমে দিই, তাহলে আমার কি কোনো প্রবলেম হবে কিনা? না, অ্যাকচুয়ালি কোনো প্রবলেম হবে না, কারণ আমার জাভা প্রোগ্রাম খুব ইন্টেলিজেন্ট, সে বুঝতে পারে যে কাকে আসলে মানে কার ঘরে যে কাজ করতে হবে, ঠিক আছে? সো সে যখন দেখবে দুইটা, তখন সে এই থার্ডে চলে আসবে, থার্ডে এসে কাজ করবে। যখন সে দেখবে জাস্ট ডাবল পাঠাইছি, তখন সে কোথায় যাবে? প্রথমে যে কাজ করবে। সো আমি এখনও যদি রান করি, আমি আমি এই অনুপাতে আউটপুটটা পাবো, প্রথমে সামের আউটপুট এভাবে আর কি। সো দেখো প্রথমে সামের 12.5টা পাইছি, কারণ আমি এইটা পাঠাইছি। সো তাহলে আমাকে এখন এইটা বলো, আমি যদি এইখানে অ্যারে পাঠাইতাম তাহলে আমাকে অ্যারেটা রিসিভ করার জন্য রাখতে হতো, আমরা একটু পরে দেখব। এখন আমাকে বলো যে কয় মিনিট বাকি আছে? 7 মিনিট। আচ্ছা ঠিক আছে। সো এই যে বললাম, মানে তোমাকে আমি বললাম, এখন আমি তোমাকে জাস্ট একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে কোথায় ছিলাম আমি? আচ্ছা এখানে, এখানে আমি নাম্বার পাঠাইছি ডাবল, তাহলে রিসিভ করার জন্য আমি নাম্বার নিছি। আমি এখানে টম পাঠাইছি স্ট্রিং, রিসিভ করার জন্য আমি টম নিছি। আমি একটু আগেই বললাম যে আমি যদি এখানে একটা অ্যারে পাঠাইতাম তাহলে আমাকে রিসিভ করার জন্য এখানে একটা অ্যারে থাকতে হইতো, তাই কিনা? তাহলে আমি একটু চটজলদি দেখাই দেই যে আমি এই মিটটা কেটে যে নেক্সট মিটে আসবো, সেই মিটে আমি কোন জিনিসটা দেখাতে চাইতেছি। আমি বেশ কিছুদিন আগে এখানে আমি একটা প্রোগ্রাম দিয়ে রাখছি যে এটা আমি ফাংশনাল ক্লাসে করাবো, ঠিক আছে? সো এখানে দেখো, এখানে কি বলছে যে রাইট এ ফাংশন কল্ড সর্ট অ্যারে। আমরা অ্যারে পড়াশোনা করছি, আমার অ্যারের উপরে দুইটা ক্লাস আছে, ঠিক আছে? সো ওইখান থেকে এই জিনিসগুলো বোঝা যাবে খুব ভালোভাবে। তো এই যে সর্ট অ্যারে নামে যে ফাংশনটা, এই ফাংশনটা কল করে ইউজার আমাকে ইনপুট দিবে, আর আমাকে ইনপুটটা এখানে দেখাতে হবে, সর্টেড অ্যারেটাও আমাকে দেখাতে হবে, বাট আমি ফাংশন কল করে জিনিসটা করতে হবে। সো আমরা যদি ফাংশন কলটা এই যে আজকে যতটুকু শিখলাম এইটুক শেখা দিয়ে করতে যাই তাহলে একটু প্রবলেমে পড়বো, বাট বুঝতে পারবো। সো আমি এইটাকে এখান থেকে একটু দেখাই, ঠিক আছে? সো এখানে দেখো, আমরা কিন্তু এটা জানি যে আমার এখানে এই যে আমার প্রোগ্রামটা কই থেকে রান হয়, আমার প্রোগ্রামটা এখান থেকে রান হয়। সো আমি প্রবলেমটা আরেকবার দেখাই দিই, সেটা হচ্ছে যে আমি ইনপুট নিব এইটা, কি কি নিব? 5 3 8 2 1। আচ্ছা আমাকে এটা বলো যে মিটটা কি আছে কিনা, বা কয় মিনিট আছে আর? 11 মিনিট আছে। আচ্ছা আমি একটা নতুন লিঙ্ক দিচ্ছি, তোমরা ওইখানে জয়েন করো। আমি এই যে এক্সামে যে ধরনের অ্যারে থেকে ফাংশনের মিক্স করে প্রবলেম আসবে সেটা আমি একটু বুঝাই দিই আর কি, তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে ফাংশনটা কিভাবে পড়তে হবে। সো এটা আমি কেটে দিতেছি, তোমরা নেক্সটটাই জয়েন করো, আমি মেসেঞ্জারে দিতেছি এখন। আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম যে আমরা যেহেতু ফাংশন শিখতেছি, সো ফাংশন তো আমাদের পরীক্ষায় আসবে না, আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এইরকম যে আমাদেরকে একটা সর্ট অ্যারে লিখতে হবে, সেই সর্ট অ্যারে ফাংশন বা মেথডটা লিখতে হবে এবং আমাদেরকে কল করতে হবে। সো বুঝতেই পারতেছো যে তোমাকে একটা অ্যারে দেয়া থাকবে, সেই অ্যারেটা মানে ছোট থেকে বড় আকারে প্রিন্ট করতে হবে, বাট তুমি নর্মাল নিয়মে প্রবলেমটা সলভ করলে হবে না, তোমাকে বলেই দিবে যে ফাংশনে মানে মেথড কল করতে হবে। সো তোমাকে মেথড কলটা বুঝতে হবে। তো আমরা এতক্ষণ ধরে এই যে মেথড কলের জন্য যা যা চিল্লাপাল্লা করলাম, যা যা কোডগুলো দেখাইলাম, তো এতটুক পর্যন্ত শিখে আমি জাস্ট এই প্রবলেমটা বুঝতে পারতেছি কিনা বা সলিউশনটা বুঝতে পারতেছি কিনা, এইটা হচ্ছে আমার মেইন গোল এখন, ঠিক আছে? তো ঠিক আছে, আমি ইউজার থেকে ইনপুট নিতে পারি, লুপ চালায় কোনো সমস্যা নাই, আমি লুপ চালায় আউটপুটটাও দেখাতে পারি, সেটাতেও সমস্যা নাই। আমি ইফ ইলস কন্ডিশন চেক করে করে ছোট থেকে বড় প্রিন্ট করতে পারি, সেটাতেও সমস্যা নাই। বাট আমার সমস্যা হচ্ছে যে ভাই এই সর্ট অ্যারে এই মেথডটা কেমনে কল করে জিনিসটাকে আমি আউটপুটে আনবো। সো এখন আমরা সেটাই দেখি। সো আমি তোমাকে আগেই বলছি যে আচ্ছা এই জিনিসটাকে আমি একটু ডাউনলোড করে নেই পিডিএফ আকারে। কেউ কি কিছু প্রশ্ন করলো মনে হচ্ছে? ও আচ্ছা, তো কেউ বলে না কেন স্ক্রিন শেয়ার দেই নাই? ওকে, সো যেটা বলতেছিলাম, সো আমরা হচ্ছে যে এখানে ছিলাম, আমি ডাউনলোড করছি, ডাউনলোডটা আমি ওপেন করি একটু। প্রবলেম সলভ, এটা কেন? হ্যাঁ
ডকুমেন্টসের মধ্যে অ্যারে শর্ট ফাংশন কল, হ্যাঁ এটা। সো এই যে এখানে দেখো, এখানে আমি তোমাদেরকে বলছি কি বলছি যে আমি এই যে আমার প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কই থেকে রান হয়, আমার প্রোগ্রামটা অ্যাকচুয়ালি এইখান থেকে রান হবে, রাইট। এই যে মেন মেথড, যেটা আমি একটু কালিটা চেঞ্জ করে লাল নেই, হ্যাঁ, আমার এই যে মেন যে কথাটা লেখা আছে এরপর থেকে অ্যাকচুয়ালি আমার প্রোগ্রামটা এক্সিকিউট হওয়া শুরু হয়। সো খুবই ভালো কথা। এখানে আমি একটা অ্যারে নিছি, অ্যারের টাইপটা আমি বলে দিছি ইন্টিজার। তোমরা যারা অ্যারে এখনও পড়ো নাই তাদেরকে আমি হাম্বল রিকোয়েস্ট করতেছি যে এই যে অ্যারের যে ক্লাসগুলো আছে এখান থেকে তোমরা একদম দেখে নাও। ইউটিউবে হয়তো অনেক ক্লাস আছে, তোমরা সেখান থেকেও অ্যারে শিখে নিতে পারো, বাট আমি চেষ্টা করছি একদম যে কোনোদিন অ্যারে পড়ে নাই সেও যেন অ্যারেটা পারে সেভাবে আর কি। তো আচ্ছা, তো ঠিক আছে, আমি একটা অ্যারে ইনপুট নিলাম, তারপরে কি ইনপুট নেওয়ার পরে অ্যারেটাকে আমি প্রিন্ট করলাম। সো এই জিনিসটা তাহলে আমার এই লাইনের পর থেকে কী হয়ে গেল, এই পুরো অ্যারের লেন্থ দিয়ে আমরা লুপটা চালাইলাম অ্যান্ড আমরা অ্যারেটাকে এর মাধ্যমে এখান থেকে প্রিন্ট করলাম, ভালো কথা। এরপর এখানে কি বলছে, কল দ্য সর্ট অ্যারে ফাংশন, ঠিক আছে, কল দ্য সর্ট অ্যারে ফাংশন। সো এখন আমাদের কি বলছে, আমাদেরকে সর্ট অ্যারেটা কি করতে হবে, কল করতে হবে। সো আমি জানি আমার ফাংশনটার নাম কি, আমার ফাংশনটার নাম হচ্ছে সর্ট অ্যারে। সো এই সর্ট অ্যারের মধ্যে আমি একটা পাঠাইছি, কি পাঠাইছি, অ্যারে ইনপুট পাঠাইছি। এই অ্যারে ইনপুটটা কই, এই যে দেখো এই যে ইনপুট অ্যারে, এই জিনিসটা আমি পাঠাই দিছি। অ্যাকচুয়ালি তাহলে কি পাঠাইছি, অ্যাকচুয়ালি আমি এই পুরো অ্যারেটাকে এখানে পাঠাই দিছি, ঠিক আছে। একটু মনোযোগ দিয়ে দেখো, তুমি ইজিলি বুঝতে পারবা যে আমি আসলে যা যা শেখাইলাম সেটাই কি এখানে কাজ হইতেছে কিনা। সো ভালো কথা, আমি এই যে মানে ভ্যারিয়েবল নেমটা ইনপুট অ্যারে, এই জিনিসটা এখানে পাঠিয়ে দিছি। তাহলে এই জিনিসটা কি একটা ইন্টিজার টাইপের অ্যারে না, অ্যারে তো, বাট তার টাইপটা তো ইন্টিজার। তাহলে এটাকে রিসিভ করার জন্য আমার মেন মেথডের বাহিরে আমার একটা মেথড ডিক্লেয়ার করতে হবে, যেটা আমরা একটু আগে শিখলাম। তো দেখো, ফাংশন টু সর্ট দ্য অ্যারে ইউজিং বাবল সর্ট। আচ্ছা, এই যে বাবল সর্ট, এটা তুমি কই থেকে শিখবা, আমি কিন্তু এখানে বাবল শর্টের জিনিসটা দিয়ে রাখছি। সো যারা ফাইনালে ভালো করতে চায় তারা যেন এগুলো একটু দেখে আর কি, ঠিক আছে। যে বাবল শর্টের ভিডিওটা এখানে আছে, সো বাবল শর্টটা দেখে নিলেই বুঝতে পারবা যে বাবল শর্টের অ্যালগোরিদম বা লজিকটা আসলে কি। সো যেখানে ছিলাম সেখানে যাই, ছিলাম কোথায়, এইখানে। ওকে, বাবল শর্ট টেকনিক ইউজ করে আমি আমার অ্যারেটাকে সর্ট করব। সো দেখো, তাহলে এখানে আমার মেথডের নামটা কি, মেথডের নামটা হচ্ছে কি, মেথডের নাম হচ্ছে অ্যারে সর্ট। আচ্ছা, সো এই জায়গায় দেখো, এই জায়গায় কিন্তু এখন ভয়েড নাই। আমি যে ভিএস কোডে এতক্ষণ ধরে ভয়েড করতেছিলাম, এখানে কি কোনো রিটার্ন টাইপ ছিল না। তাহলে আমি যেহেতু এখানে ইন্ট দিছি, তার মানে ভয়েড দেই নাই। যেহেতু আমি ভয়েড দেই না, তার মানে অবশ্যই আমাকে নিচে রিটার্ন বলে কোনো একটা ওয়ার্ড লিখতে হবে। এই যে দেখো, রিটার্ন বলে একটা ওয়ার্ড আমি লিখছি, রাইট। সো সব কিছু কিন্তু আমরা শিখছি, শেখার উপরেই কথা বলতেছি, উল্টাপাল্টা কথা বলতেছি না। আচ্ছা, সো এই জায়গাতে আমি কি পাঠাইছি, ইনপুট অ্যারে, এটা টাইপটা কি ছিল, ইন্টিজার টাইপের ছিল না। এটা যদি ডাবল টাইপের হইতো তাহলে আমি ডাবল টাইপের টাইপ পাঠাইতাম, রিসিভ করার জন্য আমার এখানে ডাবল থাকতো। যেহেতু আমার এখানে এই ইনপুট অ্যারেটার টাইপ হচ্ছে ইন্টিজার টাইপের, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি রিসিভ করার টাইমে এখানে ইন্টিজার টাইপেরই ডাটা টাইপটা লিখছি। আর এখানে যেহেতু আমি এই যে এটার যেহেতু টাইপটা কি, এই যে দেখো, এটার টাইপ অলরেডি আমি এখানে মেনশন করে দিছি। সো এটার টাইপটা আমি মেনশন করে দিই, সেটা হচ্ছে ইন্টিজার টাইপের। সো মানে মেথডের যে স্ট্রাকচারটা, স্কেলিটনটা যে আমি যে এখানে লিখলাম, এটা কি তুমি বুঝতে পারছো কিনা আমাকে বলো। আমাকে কি একজন বলো যে মানে আমি এই লজিক কি সেটা পরে, লজিক তো তুমি নিজে লিখতে পারবা। আমার আজকের ক্লাসের ফোকাস হইতেছে যে মেথডটা কিভাবে কাজ করতেছে বা আমরা কিভাবে কাজ করতে পারি। অ্যাটলিস্ট কিছু কিছু জিনিস তো বোঝা গেছে, যেখানে কেন ইন্টিজার দিলাম, ইন্টিজার যেহেতু দিছি তার মানে অবশ্যই আমার রিটার্ন করতে হবে, আমি রিটার্নও করলাম। এখানে এই এটা টাইপ কি, ইন্টিজার, দ্যাটস আমি এখানে ইন্টিজার লিখছি, এখানেও ইন্টিজার লিখছি। কারণ কি, এই ইন্টিজার লেখার কারণ কি, কারণ আমি এখানে ইনপুট অ্যারে যেটা পাঠাইছি সেটাও ইন্টিজার টাইপের। সো জিনিসগুলো কি মেক সেন্স করতেছে কিনা আমাকে একটু জানাও। আর এই ধরনের প্রবলেমগুলোই কিন্তু আমাদের ফাইনালে আসবে, আমাদেরকে সলভ করতে হবে। বাট এত ইজি প্রবলেম কখনোই আসবে না, এটা তো খুবই ইজি, জাস্ট আমাকে সর্ট করতে হচ্ছে, রাইট। আমাদের কী ধরনের প্রবলেম আসবে সেটা আমি এখনই দেখাইতেছি, বাট ওইটা দেখানোর আগে
তুমি আমাকে একটু বলো যে আমি যে এই এতক্ষণ ধরে চিল্লাচিল্লি করলাম মেথড মেথড হ্যান ত্যান নিয়ে, এই জিনিসটা এই প্রোগ্রামে একটু হলেও বোঝা যাইতেছে কিনা, ডিক্লেয়ারটা আর কি বা কল করাটা বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সো তাহলে এই মানে এই প্রোগ্রামটা আমরা একটা কাজ করি, এই প্রোগ্রামটা আমরা একটু রান করে দেখাই, রান করলে দেখলে ভালো লাগে, রাইট? সো এই পুরো কোডটাকে আমি এখান থেকে নিয়ে অ্যারে সর্টার ক্লাসের মধ্যে রাখবো, আমি এটাকে রান করব। সো আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমি একটা নতুন লিখবো, সেটা হচ্ছে অ্যারে sorter ডট জাভা। ঠিক আছে, কন্ট্রোল অল কন্ট্রোল ভি দিলাম। অ্যারে সর্টার ঠিক আছে। সো দেখো, আমি যখন এই কোডটা রান করব তখন অ্যাকচুয়ালি কই থেকে শুরু হবে এক্সিকিউশন? এই যে 20 লাইনের পর থেকে এক্সিকিউশনটা আমার শুরু হবে, কারণ এখানে কি মেন মেথড আছে। তো এখান থেকে রান হওয়ার পরে ঠিক আছে, এটা ডিক্লেয়ার ইনিশিয়ালাইজ করছি, প্রথমে একটা অ্যারে নিছি, তারপর আমার এই লুপটা ঘুরে আমি সেটা প্রিন্ট করব, তারপর আমি সর্ট ফাংশনটা কি করব, এই সর্ট ফাংশন মেথডটা আমি আবার কোথায় নিছি, সর্টেড অ্যারের মধ্যে নিছি, পরে আমি সর্টেড অ্যারেটাকে আবার লুপ চালায় প্রিন্ট করে দিছি। এটা জাস্ট নর্মাল, এটা তোমরা বুঝতেই পারতেছো। বাট এখান এই যে জায়গাটা এখানে আছে, রাইট, এই যে সর্ট অ্যারে যে কথাটা আমি এখানে লিখছি, এখান থেকে কিছু একটা বের হয়ে মানে এই পুরা কোডটাই যে এতটুকু যেটা আমি শেডেড ভার্সন, এটা যে আমি রান করলাম, রান করার পরে এখানে কিছু একটা আসবে, রাইট, সেই কিছু একটা এই সর্টেড অ্যারের মধ্যে কি হবে, স্টোর হবে। আর রিটার্ন করার কাজই হইতেছে এই পুরা জিনিসটা আমার যখন রান হওয়া শেষ, তারপর রিটার্ন যেটা আমি করব সেটা আমার এই ইকুয়াল চিহ্নর পাশে এসে বসবে। সো আমরা ছোট্ট একটা এক্সাম্পল দেখব অবশ্যই রিটার্নের ব্যাপারটা নিয়ে, এখানে একটু কনফিউশন থাকতে পারে আমি জানি। সো এই জিনিসটা আমি দেখব, বাট আমি জিনিসটাকে রান করে দেখাই। সো রান করলে আমার কি হবে, এই যে এখানে যে অ্যারেটা ছিল, সমস্যা নাই, দু একবার ক্লিক করলেই ঠিক হয়ে যাবে। আমি কি কোনো কিছু ভুল লিখছি? সর্ট অ্যারে সর্টার না, কন্ট্রোল এ কন্ট্রোল সি, ওকে, অনলাইন জাভা অনলাইন কম্পাইলার, কন্ট্রোল এ কন্ট্রোল ভি, ঠিক আছে, রান করে দেখি। সো এই লাইনটা লেখার কারণে আমার প্রথমটা আসছে, কারণ আমি এটা ইনপুট নিছি, এটা আউটপুট দেখাইছি, তারপরে আমি এই জিনিসটাকে এখান থেকে কল দিছি, দ্যাটস ওয়াই পুরোটা রান হয়েছে। রান হওয়ার পরে আমি রিটার্ন করছি এই অ্যারেটা কোথায় এসে জমা হয়েছে, সর্টেড অ্যারেতে, দেন আমি ফাইনালি সর্টেড অ্যারেটা এখান থেকে প্রিন্ট করে দিছি। মানে জিনিসটাকে তুমি সিম্পলি চিন্তা করলে এরকমই দাঁড়াইতেছে। সো আশা করি এই জিনিসটা বোঝা গেছে। তাহলে আমি এখন এই রিটার্ন টাইপের এখানে এর জিনিসটা একটু কনফিউশন আছে, সেই ব্যাপারটা নিয়ে একটু কথাবার্তা বলি, তারপরে আমি ফাইনালের আরেকটা প্রবলেম দেখাবো যেটা ফাইনালে আসবে আর কি। ঠিক আছে, তাহলে এখানে কোথায় ছিলাম আমরা? এখানে ছিলাম, রাইট? ওকে, সো আমরা কই ছিলাম? অ্যারে সর্টিং মেথড, ঠিক আছে, ভালো কথা। এক্সাম্পল 2, ওকে। সো আমরা এই এক্সাম্পল 2 এর ব্যাপারটা একটু ভিজুয়ালাইজ করি, তাহলে আমাদের এই যে রিটার্নের ব্যাপারটা এখান থেকে খুব সুন্দরভাবে বুঝতে পারবো আমরা। সো এক্সাম্পল 2 দিছে, এক্সাম্পল 1 এ কি দিছে? আচ্ছা, এখানে যেহেতু কোনো রিটার্ন করেনি, এটা তো আমরা দেখছি, রাইট, যে আমরা মেন মেথড থেকে আমাদের প্রোগ্রামটা রান করা শুরু হয়, তারপর আমি লেটস এখানে সে হ্যালো নামের একটা ভয়েড টাইপের মেথড দিছি, যেখান থেকে আমি কোনো আর্গুমেন্টই পাস করব না। দ্যাটস ওয়াই আমার এখানে কিন্তু কোনো প্যারামিটারই নাই, রাইট? এই যে আমি অ্যারো চিহ্ন দেখালাম, এই জায়গাতে কিন্তু কোনো প্যারামিটার নাই। সো তাইলে কি হইলো? সো আমি এখান থেকে জাস্ট এটা কল করলাম, আমার এই মেন মেথডের বাইরে এসে এটা খুঁজে দেখলো যে এখানে যেহেতু ভয়েড টাইপের, যেহেতু কোনো কিছু রিটার্ন করবো না, তাই জাস্ট প্রিন্ট করে দিয়েছে, এখানে আমার প্রিন্ট হয়েছে। সো এটা আসলে ভয়েড রিটার্ন টাইপ, নো ভ্যালু বিগিন রিটার্ন ফ্রম ইনসাইড, হ্যান ত্যান অনেক কিছু লিখছে, এত কিছু বোঝার দরকার নাই। আমরা এখন রিটার্ন টাইপের ব্যাপারটা দেখি। এখানে কি বলছে, রাইটিং এ মেথড দ্যাট চেক ইফ এ নাম্বার ডিভিজিবল বাই 3 অর নট। সো আমাকে এমন একটা মেথড লিখতে হবে যেটা আসলে 3 দ্বারা বিভাজ্য কিনা, যে নাম্বারটা আসলে 3 দ্বারা বিভাজ্য কিনা আমরা একটু দেখি। সো আমি তোমাকে আগেই বলছি, কি বলছি, যে আমি
এই মেন মেথড থেকে আমার কি হয়, মেন মেথড থেকে আমার ফাংশনটা কল হওয়া শুরু হয়। সো আমি এখানে স্ট্রিং নামের একটা কি নিছি, স্ট্রিং নামের একটা ডাটা টাইপ নিছি। সো এখানে যদি স্ট্রিং নিছি তার মানে এই জায়গাতে আসলে কি আসা উচিত ছিল, বা এই জায়গাতে আমি কি স্টোর করতাম, অবশ্যই একটা স্ট্রিং স্টোর করতাম। আর যখনই তুমি দেখবা যে আমি মেথডটা ডিরেক্ট এইরকমভাবে প্রিন্ট করি নাই, এভাবে কল করি নাই, আমি এখানে দেখো ডিরেক্ট কল করছি, এখানে কিন্তু কোনো ভ্যারিয়েবল আগে থেকে কিছু রাখি নাই, এখানে ডাটা টাইপ কিছু রাখি নাই। বাট এখানে আমি যখন রাখছি একটা ডাটা টাইপ এন্ড একটা ভ্যারিয়েবল, তখন তুমি বুঝবা যে দিস ভ্যালু উইল রিটার্ন টু এ লাইন অফ মেথড কল। মানে যখনই আমি এই ধরনের কিছু একটা লিখবো, তখনই তুমি বুঝবা যে আমি যে মেথডটা লিখবো সেখানে রিটার্ন বলে কোনো একটা ওয়ার্ড থাকতেই হবে। মানে আমি তোমাকে জাস্ট চেনার উপায়গুলো বলতেছি। যখনই তোমার ডিরেক্ট কোনো কল হবে না, ইকুয়াল চিহ্নর পাশে তুমি কল করবা, তখন তুমি এখানে রিটার্ন অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রেখো। আমরা আরও দু একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবো। ঠিক আছে, সো আমি কি করলাম, আচ্ছা এখানে যদি আমি রিটার্ন টাইপ কি দিছি, স্ট্রিং দিছি, তাহলে এই জায়গাতে আমার স্ট্রিং বলে কিছু একটা থাকবে, মানে থাকা উচিত। বাট আমি অ্যাকচুয়ালি এখন কি কল করছি, div3 মানে ডিভিজিবল বাই 3, এটা আমি আসলে মিন করছি যে 13। সো আমি এই যে 13টাকে পাঠাইছি, এখান থেকে কি পারছে, এই 13টাকে কি বলে বলো তো, এই 13টাকে বলা হচ্ছে আর্গুমেন্ট। এই আর্গুমেন্টটা আমি পাঠাইছি কোথায়, আমার মেথডের যে প্যারামিটার সেখানে আমি পাঠাইছি, প্যারামিটারে পাঠাইছি। এই 13টা একটা ইন্টিজার না, তাহলে রিসিভ করার টাইমে এখানে আমার কি দিতে হবে, অবশ্যই ইন্টিজার দিতে হবে। বাট এই ফাংশনটা কি রিটার্ন করবে সেটা কিন্তু আমি এখানে বলে দিয়েছি, সেটা হচ্ছে স্ট্রিং, কারণ এই জায়গাতে আমার স্ট্রিং এসে বসবে। দ্যাটস ওয়াই দেখো এখানে আমি স্ট্রিং লিখছি এবং আমার রিটার্ন টাইপটাও কিন্তু একটা স্ট্রিং। সো জিনিসগুলো কিন্তু কানেক্টেড, কনফিউজড হইলে কিন্তু হবে না। আমি আবারও বলতেছি, তুমি আরেকবার আমার সাথে আমার কথাগুলো মিলাই না। কিছু 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 জিনিস মনে রাখবা, মানে বেশি জিনিস মনে রাখার দরকার নেই। সেটা হইতেছে যে আমি একটা মেথড কল করব যেটা আসলে রিটার্ন করবে, ভয়েড টাইপের না। সো তোমাকে আমি বলছি, যখন তুমি দেখবা যে এখানে ইকুয়াল সাইন আছে, তার মানে তুমি বুঝবা যে আমার যে মেথড কলটা আমি এখানে করছি, এটার কারণে আমার একটা রিটার্ন বলে একটা কথা আমার মেথডে থাকতে হবে, মাস্ট থাকতে হবে। ঠিক আছে, সো আমি এখানে স্ট্রিং ডিক্লেয়ার করছি। আমি যখন স্ট্রিং ডিক্লেয়ার করি নর্মালি কি হয়, এখানে এরকম ডবল কোট হয়, দিয়ে এখানে কিছু একটা থাকে, সেটাই তো আমি স্ট্রিংয়ে রাখি। বাট আমি এখানে কি করছি, আমি একটা মেথড কল করছি। তাহলে তুমি কি বুঝলা যে সবসময় স্ট্রিং এখানে ডিক্লেয়ার করলেও এখানে স্ট্রিং থাকাটা ম্যান্ডেটরি নয়। এখান থেকে আমি এমন একটা মেথড কল করছি যেই মেথডটা আমাকে রিটার্ন করবে স্ট্রিং। ঠিক আছে, সো এই মেথডটা আমি এখানে মেথড কল করছি, বাট আমার এখানে দেখা যাচ্ছে যে এটা তো একটা ইন্টিজার পাঠাক, সে ইন্টিজার পাঠাইতে পারে, সে ডাবল পাঠাতে পারে, সে এখানে স্বাধীন। বাট এখানে যে আউটপুটটা আসবে সেটা অবশ্যই একটা স্ট্রিং হইতে হবে, আদারওয়াইজ আমার এখানে তো ভুল হয়ে যাবে। সো আমি এখানে 13 পাঠাইছি, যেহেতু আমি আর্গুমেন্ট 13 পাঠাইছি, তার মানে আমার মেথডের প্যারামিটারটা অবশ্যই ইন্টিজার হইতে হবে, যেহেতু আমি 13 পাঠাইছি। দ্যাটস ওয়াই দেখো এখানে কিন্তু আমি 13 দিছি, সরি এখানে কিন্তু আমি ইন্টিজার ইন্ট বলে জিনিসটা লিখছি। তুমি ইন্ট না দিয়ে হ্যান ত্যান অন্য কিছু লিখতে পারতা, কোনো সমস্যা নেই। এখানে ইন্টিজার দেওয়ার কারণটা কি, কারণ এখান থেকে আমি একটা ইন্টিজার টাইপের জিনিস পাঠাইছি। আর এখানে এখানে যেহেতু আমি আগেই বলছি যে আমার স্ট্রিং আছে এবং ইকুয়াল চিহ্ন বাম পাশে জিনিসপাতি লেখা আছে, এখানে যে জিনিসটা লেখা আছে সেইটাই আমি রিটার্ন করতে হবে। সো এখানে যেহেতু স্ট্রিং লেখা আছে, আমি এখানে স্ট্রিং রিটার্ন করবো, এবং দেখো আমি কিন্তু একটা স্ট্রিং রিটার্ন করছি, রাইট। এবং এখানে যেহেতু রিটার্ন টাইপটা স্ট্রিং, দ্যাটস ওয়াই আমার মেথডটার ডাটা টাইপও হচ্ছে স্ট্রিং, জিনিসটা কানেক্টেড। অ্যাট দ্য সেম ওয়েতে আমি একটু আগে কি করলাম, অ্যারে সর্টিং এর জিনিসটা দেখলাম, আমি এই জিনিসটা মুছে দেই। এবার তুমি দেখো যে জিনিসটার সাথে তুমি মিলতেছে কিনা। ওকে, সো এখানে দেখো আমি ইকুয়াল চিহ্নের পাশে, অবশ্যই আমি এখানে ইকুয়াল চিহ্নের পাশে মেথড কল করছি। তার মানে তুমি শিওর হয়ে গেলা যে এখানে আমার রিটার্ন টাইপ থাকতেই হবে, যেহেতু আমি ইকুয়াল চিহ্নের পাশে মেথডটা কল করছি। এবং দেখো এইখানে কিন্তু রিটার্ন টাইপটা এক্সিস্ট করতেছে। আচ্ছা আমি এটা বুঝলাম। এখন দেখো ইকুয়াল চিহ্নের পাশে তুমি কি, আচ্ছা এই যে ইনপুট অ্যারে, এই জিনিসটা যে তুমি আর্গুমেন্ট হিসাবে কোথায় পাঠাইছো তোমার মেথডে, ইনপুট অ্যারে, এটার ডাটা টাইপটা কীরকম, একটা ইন্টিজার অ্যারে না? সো যেহেতু তুমি একটা ইন্টিজার অ্যারে আর্গুমেন্ট হিসাবে পাঠাইতেছো, কোথায় আর্গুমেন্ট হিসেবে পাঠাইতেছো, এই জায়গাতে দেখো, আমি একটু যদি তোমার দেখায়, আর্গুমেন্ট হিসেবে পাঠাইতেছো এখান থেকে যাচ্ছে। ঠিক আছে, যাক,
এখানে যাচ্ছে, যাওয়ার পরে এই জায়গাতে দেখো, একটু জুম করি, হ্যাঁ, যেহেতু আমি ইন্টিজার টাইপের পাঠাইছি, দ্যাটস আমি রিসিভও করছি কি ইন্টিজার টাইপের একটা অ্যারে। সো জিনিসটা মেক শিওর হইলা। আচ্ছা, ভালো কথা। এরপরে এখান থেকে দেখো, আমি এখান থেকে যেটা পাঠাইছি সেটা আসলে কি হইতে হবে, একটা ইন্টিজার টাইপের অ্যারেই হইতে হবে, রাইট? দ্যাটস ওয়াই আমি রিটার্নও করছি কিন্তু একটা অ্যারে, এবং এই অ্যারেটাই একটা ইন্টিজার টাইপের অ্যারে, যেটা আমি এখানে লিখে রাখছি। ঠিক আছে? সো আমি যা যা বললাম, মানে আমি যা যা বলতেছি, আমি এতক্ষণ পর্যন্ত অ্যাকচুয়ালি তোমাদেরকে কিছুই শেখাই নাই, জাস্ট চেনা শেখাইছি, বা কিভাবে লিখতে হয়, বা গ্রামারটা কীরকম, বা কোন লাইন কোথায় ইন্ডিকেট করতেছে, সেই জিনিসপাতিগুলো শিখাইছি। তাহলে এই জিনিসগুলো শিখলে লাভ কি? কালকে আমরা এই ধরনের প্রবলেমগুলো জাস্ট মেথড কল করব, আর আমরা লজিক লিখব, আর জাস্ট প্রিন্ট করে দেখব। সো কালকের ক্লাসটা বা নেক্সট ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হবে, কারণ হচ্ছে যে ওই ক্লাসে আমরা ফাইনালের অ্যাকচুয়াল প্রবলেমগুলো কীভাবে সলভ করে সেগুলো দেখব। লজিক তো তোমাকে আমি দিয়ে দিছি, প্রবলেম সলভিং। এখানে কতগুলো প্রবলেম আমি সলভ করাইছি আমি একটু দেখাই। এই যে এখানে আমি লিখে রাখছিলাম যে প্রবলেম 1 2 3, এখানে প্রবলেম 10টা আছে স্ট্রিংয়ের, অ্যারের। ঠিক আছে? স্ট্রিংয়ের ক্লাসে অনেকগুলো প্রবলেম সলভ করাইছি, কই গেল এগুলা। সো এগুলো হচ্ছে তোমার লজিক বিল্ড করবে। ঠিক আছে? এগুলো তোমার লজিক বিল্ড করবে, ভালো কথা। আর দিন শেষে আমাদেরকে মেথড কল করে করেই জিনিসগুলো শিখতে হবে। সো মেথড কল করার জন্য তোমার এই যে রিটার্ন টাইপ, প্রথমে যখন তুমি ক্লাসে আসছিলা তখন তুমি একটু চাপে পড়ে গেছিলা যে এখানে অনেক কথাবার্তা বলছে, এগুলো কীভাবে বুঝবো। তো তুমি এখন অ্যাকচুয়ালি সবই বুঝবা। এই স্লাইডটা যদি তোমাকে দেই, তুমি নিজে নিজে পড়লেও এখন বুঝতে পারবা, কারণ আমি প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে ব্যাখ্যা করছি। আমি এখন দেখতেছি যে আমি আসলে কোনো জিনিস ব্যাখ্যা করি না, এরকম কিছু আছে কিনা। থাকা উচিত নয়, তারপর আমি একটু দেখি। আচ্ছা, আর কিছু আছে কিনা, অবশ্যই আছে। আচ্ছা হ্যাঁ, আমি হচ্ছে যে এইটা দেখাতে চাচ্ছিলাম। সো আমি এখানে চলে গেছিলাম, রাইট? কোথায় চলে গেছি? এইখানে গেছিলাম। হ্যাঁ, অ্যারে সর্টেড। সো তুমি তাহলে বুঝতে পারলা, যেহেতু আমি এখানে রিটার্ন করছি একটা ইন্টিজার টাইপের অ্যারে, তাহলে আমার এটাও একটা হচ্ছে ইন্টিজার টাইপের অ্যারেই এখানে আমাকে ডিক্লেয়ার করতে হবে। তাহলে আমাকে কয়টা জিনিস মাথায় রাখতে হবে? আমাকে মাথায় রাখতে হবে যে আমি আসলে ইকুয়াল চিহ্নের পরে এটাকে ডিক্লেয়ার করতেছি কিনা, এবং এটা যে ডিক্লেয়ার করতেছি এখানে আসলে কি ডাটা টাইপ আছে। এখানে যেহেতু ইন্টিজার আছে, তার মানে আমার রিটার্ন টাইপটাও ইন্টিজার টাইপেরই একটা অ্যারে হতে হবে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আমি যেটা পাঠাইতেছি সেটা আসলে কি টাইপের পাঠাইতেছি? আমি এখানে ইন্টিজার টাইপের একটা অ্যারে পাঠাইতেছি, তার মানে আমার রিসিভ করার জন্য ইন্টিজার টাইপের একটা অ্যারে থাকতে হবে। আমি এখানে রিটার্ন করতেছি কি ইন্টিজার টাইপের একটা অ্যারে রিটার্ন করতেছি। দ্যাটস ওয়াই আমি এখানে ইন্টিজার টাইপের একটা ডাটা টাইপ এখানে ডিক্লেয়ার করছি। সো কোন জিনিসের সাথে কোন জিনিসটা কানেক্টেড, তুমি একটু আমার এই রাস্তাঘাটগুলো দেখো, তাহলে বুঝতে পারবা। আমি এখানে নীল কালার দিয়ে আরেকবার দেখাই দেই, এই জিনিসটা ইম্পর্টেন্ট। নেভি ব্লু দিলাম, লেটসে এই জিনিসটা এখানে লিখছি ইকুয়াল চিহ্নের পাশে, তার মানে তুমি বুঝে নিবে যে আমাকে রিটার্ন করতে হবে। এখানে আমি ইনপুট অ্যারে পাঠাইছি, তার মানে তুমি এখানে দেখলা যে এটা ডাটা টাইপ কি ইন্টিজার অ্যারে। দ্যাটস ওয়াই আমাকে এটা রিসিভ করার জন্য এই জায়গাতে কি থাকতে হবে, ইন্টিজার অ্যারে থাকতে হবে। আচ্ছা, ভালো কথা। এরপরে আমি যেহেতু এই বাম পাশে লিখছি কি ইন্টিজার অ্যারে, তার মানে আমার রিটার্ন টাইপটা কি হইতে হবে, ইন্টিজার অ্যারে হইতে হবে। দ্যাটস ওয়াই আমার এখানে ইন্টিজার অ্যারে এসেই রিসিভ, মানে এখানে এসে বসবে এই রিটার্ন থেকে। সো আশা করি মাথা ঘুরতেছে, মাথা ঘোরা ভালো, সমস্যা নাই। তোমরা জাস্ট জিনিসটা বুঝতেছো কিনা, কোথায় কোথায় আসলে আমাদেরকে মাথায় রাখতে পার, এই যে ইমপ্লিমেন্টেশন, এগুলা তোমরা করে আসছো, এই জিনিসপাতিগুলো, এই ইমপ্লিমেন্টেশন, এগুলো তোমরা জানো, সমস্যা নাই। এগুলো কই জানবা, আমি সব দিয়ে রাখছি এক্সেলে, ওইখান থেকে তোমরা শিখবা। আর আমি আরও কিছু প্রবলেম অ্যাড করে দেবো, যে প্রবলেমগুলো ফাইনালে আসার মতো আর কি। সো এত কথা না বাড়িয়ে আমি আরও দু একটা প্রবলেম একটু দেখাই, ঠিক আছে? জাস্ট একটু দেখাই। সো আমি মনে করি যে অনেক কিছুই আসলে আছে, বলা যাবে। আচ্ছা, আমরা যেটা ছিলাম, আমরা আসলে এই যে এইটা শিখতেছিলাম, রাইট? হয়ে গেল মেথড। হ্যাঁ, এটা দেখতেছিলাম। সো এটা আরেকবার একটু তোমাদেরকে দেখাই দেই, এখন তোমরা আরেকটু ভালোভাবে বুঝবা। একই জিনিস বারবার দেখাইলে মাথায় ঢুকে যায় আর কি, হঠাৎ করে। সো আমার ফার্স্ট প্রায়োরিটি কি? আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমি এখানে দেখব যে ইকুয়াল সাইন আছে কিনা। ওকে, ইকুয়াল সাইন আছে, তার মানে কি হবে, তার মানে অ্যাকচুয়ালি আমার একটা রিটার্ন টাইপ থাকবে, আছে। আমি এটা রিটার্ন টাইপ আছে, আমি এটা চেক করলাম, ভালো কথা। এরপরে দেখো আমি এখান থেকে পাঠাইছি কি, আমি এখানে পাঠাইছি হচ্ছে diff313 নামে একটা মেথড কল করছি। সো এই 13টা কি, এই 13টা হচ্ছে একটা
ইন্টিজার, সো আমার রিসিভ করতে হবে ইন্টিজার টাইপের কিছু একটা প্যারামিটার দিয়েই। সো যেহেতু একটা নাম্বার নিছি আর ইন্টিজার, তাই এখানে ইন্টিজার নাম্বার নিছি, ভালো কথা। এখানে দেখো স্ট্রিং লেখা আছে, তার মানে যেহেতু আমি তো জানি রিটার্ন করতেই হবে, যেহেতু স্ট্রিং লেখা আছে তাই আমি স্ট্রিং বলে একটা জিনিস রিটার্ন করব। সো তোমরা কি বুঝতে পারলা যে কোন জিনিসটার সাথে কোন জিনিসটা কানেক্টেড? আশা করি বুঝতে পারছো। যেহেতু এখানে আমি একটা স্ট্রিং রিটার্ন করছি, এই স্ট্রিংটা রিটার্ন করার কারণে আমার এখানে স্ট্রিংটা লিখতে হয়েছে। আর div3 কই থেকে আসলো? এই জিনিসটাতে আমি জাস্ট এখান থেকে কল করছি। সো তোমরা এই ভিডিওটা আরও একবার রিমাইন্ড করে করে দেখবা, তাহলে তোমরা জিনিসগুলো খুব ইজিলি বুঝতে পারবা, ঠিক আছে? সো আর এখানে কি লজিক আছে এগুলো তো মিডের আগের টপিক, এগুলো তোমরা আই হোপ আমার থেকে ভালো জানবা, সমস্যা নাই। এখানে কি বলছে দেখি, রাইট আ মেথড দ্যাট প্রিন্ট লার্জেস্ট নাম্বার আউট অফ টু নাম্বার, দুইটা নাম্বার দিব, তার মধ্যে বড় নাম্বারটা প্রিন্ট করে দিবে। লেটস সে আমি মেন মেথড, ঠিক আছে, মেন মেথডের পরে দেখো এখানে কিন্তু কোনো ইকুয়াল সাইন নাই, আগে কিছু নাই, তার মানে কি কোনো রিটার্ন থাকবে? দেখো এখানে কিন্তু কোনো রিটার্ন টাইপও নেই, এবং যেহেতু রিটার্ন নাই দেখো এখানে কিন্তু ভয়েড হয়ে গেছে। সো তোমরা পার্থক্যটা বুঝতে পারছো কি না? দেখো রিটার্ন টাইপ নাই, ভয়েড রিটার্ন, নো রিটার্ন, হ্যান ত্যান অনেক কিছু বলছে। সো আমার আজকের ক্লাসের মানে এই যে ফাংশন জিনিসটা আমি বললাম, এই জিনিসটাই অনেকে বুঝবে না। রিটার্ন টাইপ কখন কোনটা থাকতে হবে, কোনটার কারণে এখানে কি কি চেঞ্জেস আসতেছে, অ্যারের ক্ষেত্রে কি আসতেছে, স্ট্রিংয়ের ক্ষেত্রে কি আসতেছে, এই জিনিসপাতিগুলোই খুবই ইম্পর্টেন্ট। সো আশা করি তোমরা এই বেসিক ব্যাপারটা বুঝতে পারছো, ক্লাসটা আরেকবার দেখলে আরও ভালো বুঝতে পারবা। সো আমি এখন আরেকটা জাস্ট প্রবলেম একটু দেখাতে চাচ্ছিলাম। প্রবলেমটা কোথায় আছে? প্রবলেমটা মোস্ট প্রবাবলি অ্যারে ক্লাস 2 না, এর মধ্যে নাই, এই যে এটার মধ্যে আছে। সো 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 এখানে একটু দেখি, মেন মেথড না, এটাও না, এটাও না। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি যে এই প্রবলেমটা লাস্ট সেমিস্টার বা হ্যাঁ লাস্ট সেমিস্টারে ফাইনালে আসছিল, ডিরেক্ট এই প্রবলেমটা আসে নাই, একটু এই ভ্যালুগুলো চেঞ্জ ছিল। সো প্রবলেমটা আমি একটু বুঝিয়ে দিই, ঠিক আছে? সো তোমাদেরকে তাহলে সাব অ্যারে শিখতে হবে। সো সাব অ্যারে যে শিখতে হবে, এখন কোনো ফ্যাকাল্টি তোমাকে বলবে না যে তুমি সাব অ্যারে শিখো, কারণ তোমাকে কিন্তু ফাইনালে তোমাকে সাব অ্যারে থেকে প্রবলেম দিয়ে দিবে। বাট আমি যেহেতু এগুলো পার করে আসছি এবং দেখে আসতেছি, দ্যাটস ওয়াই আমি এখানে এই যে সাব অ্যারের একটা টপিক এখানে দিয়ে দিছি, ঠিক আছে, এই যে 31 নম্বরে। সো যারা অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিস করবে তারা দেখবে যে ফাইনালে হঠাৎ করে একটা টাইপটা কমন পেয়ে যাইতেছে এবং তুমি খুব ইজিলি প্রবলেমটা সলভ করে 10-এ 10 পেয়ে যাবে, ঠিক আছে? কোথায় ছিলাম? এখানে ছিলাম। ভাইয়া এই পিডিএফ গুলো কি দিয়ে দেওয়া যাবে? বেশিরভাগ পিডিএফ আমি ফ্রিতেই দিয়ে দিই, বাট কিছু কিছু পিডিএফ আসলে যারা পেইড ব্যাচে আছে তাদেরকে দেই আর কি। হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে। সো এই যে সাব অ্যারের যে প্রবলেমটা, এটা আমি জাস্ট একটু বুঝাই দিতেছি অ্যান্ড দেখি কি হয়। এখানে বলছে দেখো একটা অ্যারে আছে এবং একটা কে বলছে 2, ঠিক আছে? তো তুমি কি করবা, এই প্রথম এলিমেন্ট, দ্বিতীয় এলিমেন্ট, তারপরে এখানে এসে তুমি যে আমার যে কার্সরটা এখানে রাখলাম। সো এখন কার্সর রাখার পরে আমি যোগ করব যে আমার বাম দিকের সামেশনটা বড় নাকি ডান দিকের সামেশন বড়, যে সামেশনটা বড় সেটা আমি প্রিন্ট করে দিব। প্রবলেমটা বুঝছো তো? সবাই কিন্তু অ্যারে নিতে জানে, সবাই অ্যারের এলিমেন্ট যোগ করতে জানে, বাট যখন আমি বলে দিব কে ইকুয়াল টু 2, তার মানে আমি দুইটা এলিমেন্ট পরে এখানে আসলাম, আসার পরে আমি বাম দিকে যোগ করে দেখতেছি এখানে 300 আছে, এখানে যোগ করে দেখি 700 আছে। যেহেতু 300 700 থেকে বড়, আমি আউটপুটে 700 বলে দিলাম। এখানে বলছে দেখো কে ইকুয়াল টু 4, তার মানে কি 1 2 3 4। আমি এখানে এসে পজ নিলাম, পজ নেওয়ার পরে আমি বাম পক্ষে যোগ করব, যোগ করে দেখলাম 10 2 12, 12 আর 4 16, 16 আর 1 17। এদিকে হচ্ছে 23 3 26 27, 27 আর 20, সরি, এখানে কি আমি কোনো ভুল করছি? 4, উই গেট ম্যাক্সিমাম সাম বাই অ্যাডিং সাম অ্যারে। আচ্ছা, 4 2 10 23। আচ্ছা, সরি, এখানে একটা জিনিস বলতে ভুল করছি, সেটা হচ্ছে যে আমরা উল্টা দিক থেকে আসলে মানে আসবো আর কি। হ্যাঁ, উল্টা দিক থেকে আসবো। লেটস সে উল্টা দিক থেকে কি, যে কে ইকুয়াল টু 2 বলে নাই, সো আমি উল্টা দিক থেকে আসবো। উল্টা দিক থেকে আসলেও কিন্তু আমি এখানে দাঁড়াইতেছি, তাহলে কি বাম পক্ষে আসলে আমার 300 হইলো আর এখানে 700 হইলো, তখন আমি 700 প্রিন্ট করে দিলাম। এখন এখানে কে ইকুয়াল টু কত বলছে? কে ইকুয়াল টু 4 বলছে। সো আমি উল্টা দিক থেকে 4 ঘরে আসবো, 1 2 3 4, এখানে এসে আমি পজ নিলাম। সো এখানে এসে যেহেতু আমি পজ নিছি, পজ নেওয়ার পর আমি সামেশন করে দেখব,
সামেশন করে দেখব, সেটা হচ্ছে যে এইদিকে কত আসতেছে, এদিকে আসতেছে কত 20 একে 21, 21 আর 3 কত 23, এদিক থেকে কত আসতেছে 33, তারপরে আর হচ্ছে যে এখান থেকে 33, 34, 35, 36, 37, 38, 39, 40। এখন এখানে এক যে আসতেছে না, এটা কেন আসতেছে না সেজন্য আমাদেরকে প্রবলেমটা পড়তে হবে, ঠিক আছে। সো প্রবলেমে কি বলছে, গিভেন অ্যান অ্যারে অফ ইন্টিজার আর অ্যান্ড ইন্টিজার কে, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম পসিবল অফ সাম অ্যামং অল। আচ্ছা, সো প্রবলেমটা হইতেছে যে এখানে আমার যে কে এর ভ্যালুটা দেওয়া থাকবে, আমি এদিক থেকে 4 ঘর এখানে আসলাম, আসার পরে এখানে পজ নিলাম, পজ নেওয়ার পরে আমি এই 4টা যোগ করব, এদিক থেকে আমি 4টা যোগ করব, যোগ করার পরে আমি দেখব যে আমার বাম পক্ষের 4টার সামেশন সেম, এবং বাম পক্ষের আমার 4টা সামেশন কত আর ডান পক্ষের 4টা সামেশন কত, যে সামেশন বড় সেটা আমি প্রিন্ট করব। সো আমি যে দুইবার ভুল বললাম, কেন ভুল বললাম, কারণ আমি কিন্তু ইনপুটটা আগে দেখি নাই। ইনপুট দেখে আমাকে বুঝতে হবে যে আমার মানে কোডের লজিকটা কী হবে, ঠিক আছে। সো আমি প্রথমে ভাবলাম যে আচ্ছা আমি এদিক থেকে একটু নিয়ে দেখি, এদিক থেকে নিয়ে দেখলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমার 700 তো পাইতেছি, ভালো। যখন আমি এই 4 পাইলাম, তখন আমি যখন এদিক থেকে নিতে গেলাম, তখন দেখতেছি কী ব্যাপার, 4 পাওয়ার পর তো আমার আউটপুট তো মিলে না। যখন আমি উল্টা দিক থেকে নিলাম তখনও মিলতেছে না, বাট প্রবলেমটা বলছে যে 4টা করে নিয়ে তোমাকে চেক করতে হবে। তো তুমি এদিক থেকে 4 ঘর আসার পরে এখন তুমি এদিকে 4টা দেখো, এদিকে তুমি 4টা দেখো, তাহলে তো এক বাদ পড়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই তোমার 39টাই আসতেছে। সো এখন তোমার এখানে কে বলছে 1, তার মানে কি তুমি এক ঘর এখানে আসার পর দেখলে এদিকে 3, এদিকে যোগফল কত 2, তার মানে অ্যান্সার কত আসবে 3। সো এইটা হচ্ছে তোমার প্রবলেম। সো তোমাকে এখন এই ধরনের প্রবলেমগুলো সলভ করা শিখতে হবে আর কি, ঠিক আছে। সো মানে এটা আমাদের ফাইনালে আসছিল আর কি। তো আমি জাস্ট প্রবলেমটা বুঝাই দিলাম যে এই ধরনের প্রবলেম কীভাবে চিন্তা করতে হয়, সলিউশন এখানে আছে, বাট এখানে আসলে কিছু বিল্ট ইন মেথড ইউজ করা হয়েছে, বাট বিল্ট ইন মেথড ইউজ করলে কিন্তু তোমাকে মার্কস দিবে না। সো বিল্ট ইন মেথড ছাড়া কীভাবে সলভ করতে হয় সেগুলোও এখানে দেখানো আছে, যারা একটু মানে পরিশ্রম করবে তারা আসলে বুঝতে পারবে, ঠিক আছে। সো আরেকটা প্রবলেম আমি একটু দেখাতে চাচ্ছি, মানে আমি ফাইনালের টাইপগুলো একটু দেখাতে চাচ্ছি, আমি আর 5-7 মিনিট সময় নিব, তারপর আমি চলে যাবো আর কি। সো মোটামুটি অনেকেই আছে, সমস্যা নাই। আচ্ছা আমি কোথায় ছিলাম, এখানে ছিলাম। এখানে আমি একটা মোস্ট প্রবাবলি একটা লিঙ্ক শেয়ার করছি, এটা হচ্ছে ম্যাক্সিমাম সাব-অ্যারে সাম, ঠিক আছে। সো ম্যাক্সিমাম সাব-অ্যারে সাম, হ্যাঁ এইটা একটু দেখি। সো এইটা কি প্রবলেম দেখো, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু পরীক্ষায় দিবে, এবং আমি তোমাকে আবার প্রমাণ দেখাচ্ছি, ঠিক আছে। এবং আমার কাছে ফাইনালের কোশ্চেনও আছে, আমি দেখাচ্ছি তারাও। সো এখানে কি বলছে, এখানে একটা অ্যারে দিছে, ভালো কথা, আউটপুট 11 আসলো, কেমনে আসলো বুঝি নাই, দেখি একটু এক্সপ্লেনেশন। দ্য সাব অ্যারে 7 1 2 3, 7 1 2 3, লার্জেস্ট সাম হচ্ছে 11। ওকে, ভালো কথা। সো এখানে কি বলছে, নোট এ সাব অ্যারে ইজ এ কন্টিনিউয়াস পার্ট অফ অ্যারে। আচ্ছা এখানে কি বলছে যে দ্য সাব অ্যারে অফ দ্য লার্জেস্ট সাম। আচ্ছা আচ্ছা বুঝলাম। এখানে কি বলছে, এখান থেকে 5 4 1 7 8, দ্য লার্জেস্ট সাম হচ্ছে 25। কেন, 8 7 15 আর 1 হচ্ছে 16, 16 আর 4 কত 20 আর 5 25। আচ্ছা, সো আমি 3টা আউটপুট দেখলাম, 3টা আউটপুট দেখার পরে আমার মাথায় যে জিনিসটা আসছে যে আমি আমার যে অ্যারেটা দেয়া আছে, এই অ্যারের কন্টিনিউয়াস এলিমেন্ট, এখানে বলছে দেখো কন্টিনিউয়াস এলিমেন্টগুলার কোন পর্যন্ত নিলে সামেশনটা ম্যাক্সিমাম হবে। সো এই জায়গায় দেখো এক্সপ্লেনেশনে 7 থেকে নিছে, এখান থেকে যদি তুমি যোগ করো একদম শেষ পর্যন্ত 7 থেকে যদি যোগ করো তাহলে তুমি 11 পাবা। এর আগে যদি তুমি 8 নাও তাহলে তো এই 11 থেকে 8 বাদ চলে যাচ্ছে, মানে 3 পাচ্ছ। আবার তুমি যদি এইটা নাও 3 8, তার মানে কত -5, -5 এর সাথে 11 যোগ করলে কত -5 11 6 পাচ্ছ। আবার যদি 2 যোগ করো তাহলে 6 আর 2 8 পাচ্ছ। তাহলে অ্যাকচুয়ালি বুদ্ধিমানের মতো কাজ হচ্ছে শুধুমাত্র এই 4টা যোগ করা। মানে প্রবলেমটা বুঝতে পারছো কিনা আমি জানি না, বাট জিনিসটা এরকমই হবে। সো এখানে 2টা এলিমেন্ট আছে, সো তুমি অ্যাকচুয়ালি কোনটা নিবা, -2 নিবা, কারণ এটাই লার্জেস্ট সাম। 2টা নিলে তো হইলো না 2টা যোগ করলে। এখানে দেখো যেহেতু নেগেটিভ কেউ নাই, সো সবগুলো যোগ করলেই ম্যাক্সিমাম পাবো। সো এখানে 3টা কেস বলছে, যদি 2টা থাকে 2টার মধ্যে যেটা সব থেকে বড় সেটা প্রিন্ট করে দেবো। যদি যোগ এবং পজিটিভ এবং নেগেটিভ নাম্বার থাকে সেক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে যে কোন পর্যন্ত নিলে আমার ম্যাক্সিমামটা পাওয়া যাবে। সো এই 4টা নিলেই ম্যাক্সিমাম পাবো। তুমি এইগুলা যোগ করে দেখো। এখন তুমি বলতে পারো যে ভাই আমি তাহলে 2 নেই, 3 নেই, 7 নেই, শুধু পজিটিভগুলো নেই। এটা নিতে পারবো না, কারণ এর প্রবলেমটা বলেছে এটা একটা সাব অ্যারে, আর সাব অ্যারে ইজ এ কন্টিনিউয়াস পার্ট।
সো তোমাকে কন্টিনিউয়াসলি নিতে হবে, ঠিক আছে। সো প্রবলেম বোঝাটা ইম্পর্টেন্ট, লজিক তুমি দাঁড় করাইতে পারবা, কোনো সমস্যা নাই। ফাংশন কলের আজকের ক্লাস করলে ফাংশনও তুমি লিখতে পারবা, সমস্যা নাই। বাট এই প্রবলেমগুলো দেখাটা জরুরি। এই ধরনের প্রবলেম যে পরীক্ষায় আসবে এটা মাথায় ঢুকায় নাও, এই ধরনের প্রবলেমগুলো সলভ করা শুরু করো, নাহলে ফাইনালে জাস্ট প্রশ্ন দেখে মানে প্রশ্নই বুঝতে পারবো না, অ্যান্সার তো দূরের কথা আর কি। সো আরেকটা প্রবলেম দেখাই, সিমিলার টাইপের আরেকটা প্রবলেম আমি এখানে দিয়ে রাখছি, সেটা হচ্ছে যে এই প্রবলেম, ম্যাক্সিমাম সাম অফ অল এলিমেন্ট অ্যারে আফটার পারফর্মিং গিভেন অপারেশন। এখান থেকে 18টা কেমনে হইলো? সো এটা আমি বুঝাই দিব। আচ্ছা দেই, এখানে কি বলছে 1 10 হ্যান ত্যান অনেক কিছু বলছে, আউটপুট আসছে কত 18। এখানে অনেক কিছু বলছে, এখানে আউটপুট আসছে কত 24। সো মোস্ট প্রবাবলি এখানে এই প্রবলেমটা আমি সলভ করাইনি, এখানে জাভাতে সলিউশন আছে। সো তোমরা চাইলে এই জাভার সলিউশনটা দেখে নিতে পারো, বাট এখান থেকে মানে এই সলিউশন দেখলে তোমরা কিছুই বুঝবে না, কারণ এখানে বিল্ট ইন মেথড ইউজ করছে। বাট এই যে মানে মেথড কল করছে এগুলো তোমরা হ্যান ত্যানগুলো বুঝতে পারবা, সেটা সমস্যা নাই। বাট এই প্রবলেমটা সলভ করার জন্য তোমাদের এই যে অ্যালগোরিদমটা আছে এটা শিখতে হবে, দ্যাটস ওয়াই আমি আসলে এটা দিয়ে রাখছি আর কি। সো অ্যালগোরিদমটা খুবই ইজি, এটা তো C++ জাভাতে আছে, এখানে খুবই ইজি। সো এই দেখো ওই প্রবলেমটা সলভ করার জন্য আমি এখানে বলে দিছি যে এই যে ম্যাক্সিমাম সাবঅ্যারে শিখতে হবে এই প্রবলেমটা, এবং এটা যখন তুমি শিখতে যাবা তখন তোমাকে আসলে এই কেনেডি মানে 31 নম্বর যে প্রবলেম এটা সলভ করার জন্য তোমাকে এই অ্যালগোরিদমটা শিখতে হবে। আর এই অ্যালগোরিদমটা আমি আজকে কি এখানে অ্যাড করি নাই মনে হচ্ছে, বাট আমি এখানে অ্যাড করে দিব যে এই অ্যালগোরিদমটা তুমি কীভাবে শিখবা, তাহলে তুমি এই ধরনের প্রবলেমগুলো খুব ইজিলি সলভ করতে পারবা, ঠিক আছে। সেম অ্যাজ স্ট্রিংয়ের ক্ষেত্রে আমি দিয়ে দিব যেগুলো পরীক্ষা আসার মতো। এখন আমি চলে যাই ফাইনালের কোশ্চেন দেখাইতে। সো এটা হচ্ছে ফাইনালের কোশ্চেন 24। কই গেল? একটু দাঁড়াও, আমি রাখছিলাম, এখন আমি খুঁজে পাইতেছি না, খুবই ভালো আয়ও না এমনিতেও। আচ্ছা এই যে দেখো স্প্রিং 23, বেশি দিন আগের না, 1 বছর 1.5 বছর আগের। সো ফাইনালের প্রথম প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু আগে আসলে ইজি দিত, ঠিক আছে, যখন বাড্ডাই ছিল না ব্র্যাক, তখন একটু ইজি দিত, বাট ইজিটাও আসলে এইরকম, হ্যাঁ। সো তখন আসলে পাইথন দিয়ে করাইতো, বাট এগুলো জাভাতে হয়ে যাবে। সো এখানে অনেক কিছু দিয়ে দিছে, তোমাকে আউটপুটগুলো এরকমভাবে চাইছে। সো এই প্রবলেমগুলো একটু দেখো। আর হচ্ছে যে এখানে কি বলছে, এখানে আসলে এই যে রিটার্ন ফলস, সো রিটার্ন ট্রু, এখানে দেখো একটা ফাংশন ইউজ করতে বলছে। তাহলে এই যে এটা যে একটা স্ট্রিংয়ের প্রবলেম, এই স্ট্রিংয়ের প্রবলেমে স্প্লিট নামে যে ফাংশনটা কল করে প্রবলেমটা সলভ করতে বলছে, এখান থেকে তুমি আসলে এটা বুঝতে পারবা এগুলো কি দিছে, আর ট্রেসিং দিছে। আচ্ছা ভালো, এটা আসলে পাইথনের ট্রেসিং, এটা বুঝতে পারবো না কারণ অনেক কিছু লেখা নাই, লিস্ট টিস্ট হ্যান্ড আছে, এগুলো দেখার দরকার নাই। বাট আমার এই প্রশ্নটা মানে খোলার ওয়ে হচ্ছে যে তুমি ইনপুট দেখো, আউটপুট দেখো, এক্সপ্লেনেশনটা বোঝো, এখানে প্রশ্নটা পড়ো, ইনপুট দেখো, আউটপুট দেখো, এক্সপ্লেনেশনটা বোঝো। এই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে ফাইনালের আগে সলভ করতে হবে। আমি ফাইনালের আগে এই ধরনের মানে এগুলা এই টাইপের প্রশ্নগুলো নিয়ে আমি একটা ডক বানানোর ইচ্ছা আছে, যেটা আমি মিডের আগে বানাইছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, কোনটা সেটা, এই যে এই ক্লাসটা আর কি, এই ক্লাসে আমি দেখাইছিলাম আর কি, হ্যাঁ এই ক্লাসগুলোতে দেখাইছিলাম যে 700 জন দেখছে আর কি। সো ওই ধরনের একটা ইচ্ছা আছে যে ফাইনালে কেমন ধরনের প্রশ্ন আসে ফাংশন কল করে। বাট আজকের ক্লাসে যারা দেখছো তারা মোস্ট প্রবাবলি বুঝে গেছো যে আমাদেরকে ফাইনালের জন্য আমরা রেডি। মানে আমার পক্ষ থেকে অ্যারে বোঝানো শেষ, আমার পক্ষ থেকে স্ট্রিং বোঝানো শেষ, বেসিক বোঝানো শেষ। আজকে আমি ফাংশনের নাড়ি ভুড়ি যা যা ছিল 110-এর ক্ষেত্রে যা যা লাগে সেটাও আমি বুঝাই দিছি তোমাকে। আমি এইখানে রিসোর্স দিতেছি, আমি এখানে আরও অ্যাড করতে থাকবো প্রবলেমগুলো, যেই লজিকগুলো তোমার জানতে হবে। 10টার বেশি লাগবে না অ্যাকচুয়ালি, আমি তো এখানে 4-5টা দিছি। সো তুমি স্ট্রিংয়ের 10টা, অ্যারের 10টা, আর এগুলো ইউজ করে মেথড কল করে এই 3টা 10 15 16টা কোড যদি মানে আমি যেগুলো দিতেছি এগুলো দেখে গেলে পরীক্ষায় যে দেখবা যে তুমি মানে টাইপ কাউন্ট পাইছো, যে আননেসেসারি কোনো প্রবলেম তোমার সামনে অ্যারাইজ করবে না আর কি, ঠিক আছে। সো আমার পক্ষ থেকে যেটা যেটা দেওয়ার ছিল অলরেডি মানে অ্যাজ এ ফাইনাল
পরীক্ষার্থী হিসাবে তোমাকে আমি এখানে দিয়ে রাখছি সব কিছু। আর আরেকটা জিনিস হচ্ছে যে আচ্ছা হ্যাঁ, এই যে রিকোয়েস্টগুলো এগুলো হচ্ছে আমাকে দিয়ে রাখবা। এই রিকোয়েস্টের যে প্রবলেমগুলো সেগুলো নিয়ে আমি আসলে আরেকটা ভিডিও বানাবো, বাট মেন যে জিনিস সেই জিনিসপাতিগুলো আমি কথা বলছি। হ্যাঁ অবশ্যই মেথডের যে ট্রেসিং, তুমি মোস্ট প্রবাবলি এইটার কথা বলছো আর কি, এই যে এইটা রাইট, এটা আমি দেখছি, এটা খুবই ইজি আর কি, খুবই ইজি। সো এটা আমি দেখাবো, সমস্যা নেই যদি বেঁচে থাকি, আমারও আসলে একটু প্রেশার যাইতেছে। সো যেটা বলতেছিলাম এখানে আসি, মানে শেষ করে দেই ক্লাসটা। সো তোমাদের টাস্ক কি, তোমাদের টাস্ক হইতেছে, প্রথম টাস্ক হইতেছে যারা শুরু করো নাই, আজকে থেকে ধরলাম ফাইনালের পড়া শুরু করে, আমারও এরকম একটা কোর্স আছে আমি এখনো শুরুই করি নাই, ম্যাথ 120 আর কি। সো আমি শুরু করব। সো এখান থেকে কি করবা, স্ট্রিংয়ের 1 থেকে শুরু করবা, 2 শুরু করবা। তার আগে হচ্ছে যে ফাইনালে এটা দেখে নিবা, এখান থেকে শুরু করবা, এখানে আসবা, আজকের ক্লাসটা আপলোড হয়ে যাবে, তাহলে তোমার বেশি কিছু শিখতে হবে না, এগুলাই শিখবা। তারপরে তুমি আমার এটা ওপেন করবা, ওপেন করার পরে যেগুলা দেখবা অ্যাক্সেস আছে সেগুলো তুমি করে ফেলবা, ঠিক আছে। এখানে তুমি প্রথমে স্ট্রিংয়ের প্রবলেমগুলো, এটা আসলে অ্যারের প্রবলেম, এখানে অ্যারের ক্লাস দেওয়া আছে, এগুলো আসলে স্ট্রিংয়েরগুলো আগে শেষ করে ফেলবা, তারপরে অ্যারেরগুলো শেষ করে ফেলবা। আমি ফাংশনের কিছু জিনিস অ্যাড করে ফেলবো, ফাংশনালগুলো শেষ করে ফেলবা, তুমি ফাইনালের জন্য রেডি। মানে এর থেকে তো বেশি কিছু নাই, রাইট? রিকারশন আছে, হ্যান ত্যান অনেক কিছু আছে হাবি যাবি, বাট আমি ফোকাস করতেছি ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি স্ট্র্যাটেজি। সো আজকের ক্লাসটা মন দিয়ে আরেকবার করো, ফাংশন জিনিসটা অনেকের কাছে একটু ইররেলেভেন্ট মনে হতে পারে। সো এই ছিল আমার পক্ষ থেকে। সো আজকের ক্লাসটা এখানেই, দেখা হবে পরবর্তী ক্লাসে, আমি রেকর্ডিংটা শেষ করি।